ঘটনা পাঠিয়েছেন আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, যার নাম মোহাম্মদ নূর স্বপন বাবু। ওনার বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ৩ নং চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজার গ্রামে। উনি বর্তমানে কুয়েতে রয়েছেন। আর এই ঘটনাটি ঘটেছে 2017 সালের নভেম্বর মাসে। আর ঘটনাটি মূলত একটি নদীকেন্দ্রিক ঘটনা, যার সাথে ঘটেছে মূলত তিনি এই ভাইয়েরই একজন বোন জামাই। তার নাম মোহাম্মদ আবু বকর। তার বয়স বর্তমানে 40+ হবে। ওনাদের বাড়ির পাশেই তার বাড়ি। উনি মূলত অটো রিক্সা বর্তমানে চালাচ্ছেন, তবে উনি সব ধরনের কাজই করতে পারেন। ধানের আটি বিক্রি, মাছ ধরা, অটো চালানো, ভ্যান চালানো, মানে এক কথায় বলতে অলরাউন্ডার আর কি। মাছ ধরার সিজন উনি মাছ ধরেন, যখন যেটা সিজন সেই কাজ করেন। ওনারা মাছ ধরার ক্ষেত্রে 4 জনের একটা গ্রুপ তৈরি করেছিলেন। সবাই টাকা দিয়ে ভাগে একটি নৌকা কিনেছেন, সবারই সমান শেয়ার। ওই নৌকা দিয়ে ওনারা মাছ ধরতে যান। যে মাছগুলো ধরা পড়তো, সাধারণত দেশি মাছই বেশি ধরা পড়তো আর কি, সেগুলো ওনারা নিজেদের মতো করে বিক্রি করে ভাগ বাটোয়ারা করে নিতেন। মাছ ধরার সময় ছিল রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত। এরপর নৌকা এনে আড়তে মাছ বিক্রি করে তারপর ওনারা ওনাদের মতো করে চলে যেতেন। এই মাছ ধরতেন ওনারা অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, এই সময়টাতে। এরপর ওনারা অন্য কাজ করতেন, তখন আর মাছ ধরার সিজনটা থাকতো না। তো এই সময়ের মধ্যেই একদিন বক্কর ভাই, অর্থাৎ ওনাকে সবাই বক্কর বলতেন, ওনার নাম মূলত মোহাম্মদ আবু বকর, বক্কর ভাই নামেই সবাই ওনাকে ডাকতেন আর কি। তো আবু বকর ভাই মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিবেন অন্য 3 জনের সাথে। আবু বকর ভাই ভাবলেন যে মাছ ধরার পর তো ঘন্টাখানেক সময় পাওয়া যাবে, এরপর উনি ওনার মতো করে ট্যাটা দিয়ে মাছ ধরবেন গ্রুপের সাথে যখন কাজ শেষ হবে। সেই ভাবনা থেকে উনি আলাদা একটা ট্যাটা নিয়ে নৌকায় উঠেছিলেন। ওনারা যখন নৌকা নিয়ে রওনা দিয়েছেন, ওনাদের গন্তব্যস্থান ছিল চর শিশুয়া। ওখানে বেশ কিছু চর রয়েছে, তার মধ্যে চর শিশুয়া অন্যতম। ছোট একটা শাখা নদী দিয়ে ভিতরে ঢুকলে এই চর শিশুয়া পড়ে, সেখানে মাছ ধরার সরঞ্জামগুলো পেতে রেখেছেন। রাত 10টার দিকে ওনারা সেখানে পৌঁছে গিয়েছেন। ঠিকঠাক মতো মাছ ধরা শেষ করেছেন। গ্রুপের সাথে কাজ শেষ করে আবু বকর ভাই সবার অনুমতি নিয়ে একটু পাশে চলে যান ট্যাটা দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে। রাত তখন আনুমানিক প্রায় 3টার কাছাকাছি বাজে। তো যেখানে ওনারা বসেছিলেন, অর্থাৎ ওনাদের কাজটা শেষ করে বিশ্রাম নিচ্ছিলেন, সেখান থেকে 10 মিনিট হেঁটে হাঁটুপানির একটা জায়গায় চলে এসেছেন আবু বকর ভাই। ওই জায়গাটা আগে থেকে উনি দেখে রেখেছিলেন যে ওইখানটাতে উনি আসবেন। সাথে কিছু সরঞ্জাম নিয়েছেন। সরঞ্জাম হিসাবে ওনার সাথে ছিল একটা চার্জার লাইট, ট্যাটা, মাছ রাখার একটা পাতিল, আর খাবার জন্য কিছু পান। উনি আবার পান খেতেন খুব, সবসময় তার মুখে পান থাকতোই, পান, চুন, জর্দা, এইগুলো আর কি। মাছ ধরার যে পাতিলটা, মাছ ধরার বলতে মাছটা রাখার জন্য যে পাতিলটা আর কি, এই পাতিলটার যেই মুখ, এই মুখের সাথে দড়ি বাঁধা ছিল। এই দড়ির একটা অংশ আবার ছিল আবু বকর ভাইয়ের কোমরের সাথে বাঁধা। মানে উনি যেদিকে হেঁটে যাবেন ওনার সাথে সাথে ওই পাতিলটাও যেতে থাকবে আর কি, পাতিলটা ভাসতে থাকবে। পাতিলের মুখের উপরে একটা জাল বেঁধে রাখা হয়েছে, জালের মুখটা আবার খোলা রয়েছে এক পাশে, অর্থাৎ এক জায়গা ছিদ্র করে রাখা হয়েছে। মাছ ধরার পর মাছ তো লাফালাফি করবে, পাতিল থেকে বের হয়ে যেতে পারে, এই কারণে উপরের দিকে এরকম জালের মতো জিনিস রাখা হয়, এক পাশে ছিদ্র থাকে, ওই দিক দিয়ে মাছটা ঢুকিয়ে দেওয়া হয়। মাছ লাফালাফি করলেও পাতিলের মুখ দিয়ে আর বেরোতে পারে না, লাফ দিলেও ওই উপরে জাল আছে সেখানে ঠেকে গিয়ে আবার নিচে চলে আসে। উনি তো মাছ টুকটাক করে ধরছেন, 1 ঘন্টা ধরে বেশ কিছু মাছ ধরলেন। এরপর শরীরটা খুব ক্লান্ত লাগছিল। উনি কি করলেন, এরপরে পানি থেকে উঠে ওই শুকনো বালি যেখানে আছে ওখানে এসে বসলেন, একটু পান চিবালেন। তখন অবশ্য ঠান্ডার সময় আর কি। ওঠার সময় উনি পাতিলটা হাতে নিয়েছিলেন, পাতিলটা পানির উপর ভাসছিল। পাতিলটা যখন হাতে নিয়েছেন তখন ওনার একটু সন্দেহ হয় যে ঘটনা কি, এতগুলা মাছ ধরলাম, পাতিলের ওজন এত কম কম মনে হচ্ছে কেন। উনি দেখলেন পাতিলের মধ্যে মাত্র
4 থেকে 5টা মাছ আছে, তাও সেগুলো ছোট ছোট। উনি অবাকই হলেন। উনি প্রায় 25টার উপরে মাছ ধরেছেন ওনার অনুমান অনুযায়ী, কিন্তু মাত্র এই কটা মাছ কিভাবে আছে? উনি তখন বুঝতে পারলেন ঘটনাটা কি হয়েছে। উনি ছিলেন দুর্দান্ত সাহসী একজন মানুষ। উনি কিছুটা বিশ্রাম নিয়ে পাতিলের উপর থেকে জালটা উঠিয়ে নিলেন, অর্থাৎ ওই যেই জালটা সবসময় দেয়া থাকে যাতে মাছ উপরে লাফ দিয়ে উঠে যেতে না পারে, ওই জালটা উঠিয়ে নিয়ে আবার মাছ ধরার জন্য পানিতে নেমেছেন। এবার উনি লক্ষ্য করলেন যে কিছু চাবানোর আওয়াজ শোনা যাচ্ছে, চপচপ আওয়াজ। যেখানে পাতিলটা রেখেছেন উনি ওই দিক থেকে আওয়াজ শুনেছেন, তবে পেছন দিকে আর তাকান নাই। উনি কি করেছেন, পরিবেশটা বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে। উনি আস্তে আস্তে আবার উপরের দিকে উঠে আসছেন, পিছনের দিকে না তাকিয়ে এমনি অন্য দিক দিয়ে ঘুরে উপরে উঠে আসেন। এসে দেখেন পাতিলের মধ্যে যে বাকি মাছগুলা ছিল, অদ্ভুত টাইপের একটা প্রাণী। এটা না বিড়াল, না কুকুর, না শেয়াল, না মানুষ, না বানর। এটা যে আসলে কি ধরনের প্রাণী এটা বোঝা যাচ্ছে না। এরকম একটা প্রাণী ওই পাতিলের মধ্যে থাকা বাকি মাছগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আবু বকর ভাই এটা দেখেই ধমক দিয়ে ওঠেন, এই কেন রে তুই? যখন এরকম বলছেন, ওই প্রাণীটা কি করে, দৌড়ে নদীর মধ্যে না চলে গিয়ে আবু বকর ভাইয়ের দিকে তেড়ে আসে, কোনো ধরনের শব্দ না করে তেড়ে আসে। তার চোখ মুখ কেমন এটা আবু বকর ভাই ওইভাবে কিন্তু বুঝতে পারেন নাই, খালি একটা প্রাণীর মতো মনে হয়েছে, এরকমটাই। ওই জিনিসটা তেড়ে এসেই আবু বকর ভাইয়ের বুকের উপরে উঠে বসে, আর উঠে বসেই কি করছে, বুকের উপরে সমানে থাপ্পড় দিচ্ছে। অনেক সময় অনেকে ঢোল বাজায় যেভাবে, একবার এক হাত দিয়ে আর একবার আর এক হাত দিয়ে, মনে হচ্ছে ওইভাবে বুকের উপরে চট দিচ্ছে সমানে। উনি যখনই ওই প্রাণীটাকে ধরতে যান, ওনার হাত কিন্তু পিছলে যায়, মনে হচ্ছে কেজি খানেক সরিষার তেল সমস্ত শরীরে মেখেছে, অথবা পিচ্ছিল জাতীয় যে সমস্ত লুব্রিকেন্টগুলো আছে সেগুলো সমস্ত শরীরে অনেক ভালো করে মেখেছে, যার কারণে কোনোভাবেই তাকে ধরা যাচ্ছে না। এরকম অনেকক্ষণ চেষ্টা করেছেন, ওনার সমস্ত শরীর মাছের আঁশে ভরে গেছে। উনি নিজের শরীর থেকেই মাছের বিশ্রী রকমের আষ্টে গন্ধ উনি পাচ্ছিলেন। একটা পর্যায়ে ওনারা সেন্স ছিল না, সেন্সলেস হয়ে যান। এদিকে হয় কি, ওনার সাথে থাকা লোকজন তারা দূর থেকে কিছু একটা, তাদের আলো তো ছিল, দূর থেকে কিছু একটা দেখতে পাচ্ছে, যে মনে হচ্ছে এই আবু বকর ভাই পড়ে আছেন, কিছু একটা হচ্ছে, এরকম কিছু একটা ওনারা বুঝতে পারেন। ওনারা চিন্তা করেন কি ব্যাপার, এরকম হচ্ছে কেন। ওনারা আবার ওই দিক থেকে যখন গিয়েছেন তখন ওই প্রাণীটা ওখান থেকে সরে যায়, গিয়ে দেখেন যে আবু বকর ভাই বালুর উপরে পড়ে আছেন। ওনারা তো তাড়াতাড়ি করে ধরাধরি করে নৌকাতে নিয়ে আসেন। নৌকাতে নিয়ে আসার পর তাকে বাড়িতে নিয়ে যান। তারাও দেখেন যে তার সমস্ত শরীর মাছের আঁশে ভরা, আর বিশ্রী রকমের আষ্টে দুর্গন্ধ তার শরীর থেকে বের হচ্ছে। ওনারাও বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে। তার যখন বাড়িতে নিয়ে যাওয়া সম্পন্ন হয়, ওনারা বলেন যে এরকমভাবে তাকে পাওয়া গেছে, একটু সাইডে সরে গেছিল, তারপর এই ঘটনা। সকালবেলা আবু বকর ভাইয়ের শাশুড়ি স্থানীয় মসজিদের একজন মুয়াজ্জিন সাহেবকে ডেকে নিয়ে আসেন, তাকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। ওনার তখনও কিন্তু সেন্স ফেরে নাই। দুপুরের দিকে ওনার সেন্স ফেরে। এরপর মূলত উনি সব কথা খুলে বলেন যে এই ঘটনা ঘটেছিল। তবে উনি যখন অজ্ঞান হয়েছিলেন, এই অজ্ঞান হওয়ার ভিতরেও নাকি ওই প্রাণীটা এসে তাকে শাসিয়ে গেছে, হুমকি দিয়ে গেছে যে তুই আমার খাওয়ার বিরক্ত করছিস, তুই আবার আসিস ওই দিকে, তোকে দেখে নেব, এরকম করে হুমকি দিয়ে গেছে। এটা উনি জানালেন। তবে হুজুর উনি ঝাড়ফুঁক করে দিয়ে বলেছিলেন যে আল্লাহর রহমতে তোমার ভাগ্য ভালো, তোমার সাথীরা টের পেয়েছিল, না হলে তোমাকে ওখানেই মেরে ফেলে দিত। এরপরে আবু বকর ভাই মাছ ধরতে গিয়েছেন, কিন্তু একা একা কখনোই কোথাও যান নাই, দলছুট হন নাই। 2023 সালে রাজশাহীতে ওনার যে নিজ বাড়ি সেখানে চলে আসেন। মূলত ওনার আসল বাড়ি রাজশাহীতেই। উনি বিয়ে করেছেন আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার দুঃসম্পর্কের এক খালাতো বোনকে। রাজশাহী যে এয়ারপোর্ট এরিয়া রয়েছে,
এয়ারপোর্ট এরিয়ার কাছাকাছি বর্তমানে ওনার আবাসস্থল। তবে এরপরে উনি আসলে আর কোনো ধরনের ভৌতিক ঘটনা, বিশেষ করে এই ঘটনার পরবর্তীতে এইটারই যে অন্য কোনো একটা পার্ট ঘটবে, এমনটা আল্লাহর রহমতে এখন পর্যন্ত হয়নি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আকবর হোসেন। ওনার বাড়ি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের সেকন্দরপুর গ্রামে। এই ঘটনাটি ঘটেছিল 2008 সালে। উনি তখন ক্লাস 8-এ পড়েন। ঘটনাটা ওনাদের পাশের যে বাড়িটা রয়েছে, তো পাশের বাড়িতে ওনার এক ক্লাসমেট আছে, তার নাম হচ্ছে সজীব। এই সজীবের বাবা হচ্ছে কালু মিয়া। আর এই কালু মিয়াদের বাড়ির 2 বাড়ির পরে আর একজন ব্যক্তি আছেন, তার নাম হচ্ছে জয়নাল। মূলত এই যে কালু মিয়া এবং এই জয়নাল, এই দুজনের সাথে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, আরো একজনের সাথে ঘটেছিল। তো চলুন ঘটনায় চলে যাই। কালু মিয়াদের বাড়ির একজন লোক যার নাম হচ্ছে টিপু, এই টিপু ভাই একটি পরিত্যক্ত ভিটা জমি কেনেন। আর জমিটা কিনেছিলেন স্থানীয় ভুইয়া বাড়ির কোন এক লোকের কাছ থেকে। ওই জায়গাটার নাম হচ্ছে 22 পুকুর। যেখানে ঘটনাটা ঘটে, ওই যে টিপু ভাইয়ের ক্রয়কৃত ওই পরিত্যক্ত ভিটা জমির পাশে যে 22 পুকুর আছে, ওখানে যে পুকুরটা, এই 22 পুকুর, ওখানে মাছ চাষ করেন টিপু ভাই। আর পুকুরের পাশে ছিল একটা আম গাছ, অপর পাশে একটা তাল গাছ। উনি আম গাছের নিচে বসার জন্য একটা টং বা মাচা তৈরি করেছিলেন। পরিত্যক্ত ভিটাটা কেনার পরে ওটা সমান্তরাল করার জন্য উনি কিছু কাজ হাতে নেন, ভবিষ্যতে বাড়ি করবেন ওই চিন্তা থেকে আর কি। টিপু ভাইয়ের পরিবার কিন্তু তখন ঢাকার যাত্রাবাড়িতে নিজেদের তৈরি করা বাড়িতেই থাকতেন। ওনার লক্ষ্য ছিল পরবর্তীতে ওইখানে উনি বাড়ি তৈরি করবেন। আর এই ভিটাটা যেহেতু পরিত্যক্ত ছিল, এটাকে চাষযোগ্য করার জন্য কাউকে বর্গা দেয়া যায় কিনা, মানে বর্গা চাষিকে বর্গা দেয়া যায় কিনা, তো এই চিন্তা থেকেই টিপু ভাইয়ের বাড়ির যে কালু মিয়া আছে আর ওই যে জয়নাল ভাই আছে, ওনারা সহ আরো মানে মোট 4 থেকে 5 জন ব্যক্তি ওই ভিটাটা সমান করার জন্য কাজে নেমে পড়েন। কালু মিয়ার ভাই বিদেশ ছিলেন, সদ্য বিয়ে করে উনি বিদেশে গিয়েছিলেন। উনি দেশে থাকতে চাষাবাদ আর টুকিটাকি দিন মজুরে কাজ করতেন। তার 3 সন্তান ছিল, আর 2 মেয়ে 1 ছেলে আর কি। 3টা সন্তান, তো 2 মেয়ে 1 ছেলে। আর এই জয়নাল ভাই ছিলেন প্রবাস ফেরত, মানে উনি প্রবাস থেকে ফেরত আসছিলেন আর কি। ওনার 2 মেয়ে 1 ছেলে, মানে ওনারও কিন্তু একই 2 মেয়ে 1 ছেলে। তো উনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন, যাবেন চেষ্টা করছিলেন আর কি। আর এলাকায় উনি দিন মজুরে কাজ করতেন। তো ওনারা কাজ শুরু করেছেন। কাজ করার এক পর্যায়ে ভিটের এক পাশে উই পোকার বেশ উঁচু একটা ঢিবি ছিল, ওইটা কোদাল দিয়ে কেটে সমান করেছেন। উই পোকার ঢিবিটা কোদাল দিয়ে কেটে সমান করেছেন, এইটা আহামরি ওইরকম কোনো বিষয় না। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে ওইটা সমান করার সময় ওখানে নাকি মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছিল, হাড়গোড় পাওয়া গিয়েছিল। ওনারা ওগুলো ওখান থেকে সরিয়ে এনে অন্য জায়গায় দাফন করে দিয়েছিল। এই বিষয়টা জানাজানি হয় যে কি ব্যাপার, উই পোকার ঢিবির ওখানে মানুষের কঙ্কাল কোত্থেকে আসলো। বিষয়টা তো আসলে খুব অদ্ভুত। মানুষ এটা নিয়ে আলোচনা করেছিল, সবাই চিন্তা করছে হয়তো ওখানে কোনো কবর টবর ছিল একটা সময়, ওনারা জানেন না। ওই ভিটাতে যারা ওই সময় কাজ করেছিলেন, ওনারা সবাই অর্থাৎ প্রত্যেকেই ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখতে শুরু করেন। স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর অবয়বের কিছু পিশাচ এসে তাদেরকে বলতে থাকে, তোরা আমাদের আবাসস্থল ধ্বংস করেছিস, এর মূল্য দিতে হবে, তাদের সকলকে মরতে হবে। ওনারা যখন এই স্বপ্নটা দেখলেন, একে অপরকে বলেছেন, এভাবে কিন্তু আরো মানুষজন জেনে যায় যে এই ভিটাটা সমান করার পর, অর্থাৎ ওই উই পোকার যে ঢিবিটা, ওইটা সমান করার পর থেকে এরকম স্বপ্ন ওরা দেখছেন। আর ওখানে মানুষের কঙ্কালও পাওয়া গিয়েছে। বিষয়টা তো আসলে খুব অদ্ভুত, তাই না? তবে একটা পর্যায়ে এসে ওনারা এটা নিয়ে আর বেশি আলোচনা করেন নাই। এই ঘটনার কিছুদিন পর কালু মিয়ার 2 কি 3 মাস বয়সী কন্যা সন্তান মারা যায়। তবে মৃত্যুটা স্বাভাবিক
ছিল বলেই ধারণা করা হয়। ওরকম অস্বাভাবিক কোনো কিছু ছিল না, ঠান্ডা লেগেছে বা এরকম কোনো কিছু হয়েছে, মারা গিয়েছে আর কি। নিউমোনিয়া তো হতেই পারে, গ্রামের মানুষ ওইভাবে বুঝতেও পারেন নাই। কালু মিয়া টিপু ভাইয়ের ওই ভিটাতে প্লাস পাশের ভিটাতে তখন শীতকালীন শাকসবজি চাষাবাদ শুরু করেছেন। তখনও কিন্তু ওই সাইডটাতে ইলেকট্রিসিটি যায় নাই। এলাকা একটা মসজিদ ছিল, ওই মসজিদ পর্যন্ত বিদ্যুৎ ছিল। ওই দিকের ভিটের আশেপাশের বাড়িগুলোতে তখনও আর কি বিদ্যুৎ যায় নাই। কালু মিয়া চাষাবাদ করতেন আর চাষকৃত শাকসবজি কিছুক্ষণ পাহাড় দিতেন। আর ওই যে বাইশা পুকুর আছে, ওই বাইশা পুকুরের পাশে আম গাছের নিচে যে মাচা ছিল ওই মাচায় বসতেন। প্রায় বাড়িতে ফেরার সময় উনি দেখতে পেতেন ওই পুকুরে মাছ ভেসে রয়েছে মরে। মাছগুলো কিন্তু পচে যায় নাই, মানে মাত্র মারা গেছে এরকমটা মনে হচ্ছে। ওই মাছগুলো যখন উনি পানিতে নেমে তুলে আনতেন, উনি দেখতেন এই মাছগুলোর দুই চোখ খাওয়া, মনে হচ্ছে কোনো কিছুতে কামড় দিয়ে দুই চোখ খেয়ে ফেলেছে। উনি চিন্তা করলেন অনেক সময় কাকড়া এরা এই কাজ করে, কাকড়াই করেছে হয়তোবা, কিন্তু সবসময় একই রকম কেন? প্রায় দিনই উনি এটা দেখতেন। উনি মাছগুলো বাড়িতে নিয়ে আসতেন, কাটাকুটি করে খেয়ে ফেলতেন। একবার হয় কি, সাপ্তাহিক বাজারের আগের দিন রাতের বেলা ওনার চাষকৃত মিষ্টি কুমড়া এবং আরো কিছু শাকসবজি পাহারা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন। কারণ পরের দিন বাজার নিয়ে উনি বিক্রি করবেন, যেন চুরি না হয়, এই জন্য আর কি পাহারা দেওয়ার একটা চিন্তা। আর যদি মাছ পায় পুকুরে, ওইভাবে মাছ মরে ভেসে ওঠে যদি, তাহলে মাছও বাড়িতে নিয়ে আসবেন। সবসময় যে মাছ মরে ভেসে উঠতো বিষয়টা এরকম না, মাঝে মাঝে উনি এটা পেতেন আর কি। উনি যেই হাটে যাবেন ওই হাটটা বসতো সপ্তাহে 2 দিন, শনিবার এবং মঙ্গলবার। আর যেই হাটটা ছিল ওইটার নাম হচ্ছে সেবার হাট। এইটা নোয়াখালীর সেনবাগ উপজেলার মধ্যে পড়েছে। সময়টা তখন শীতকাল, রাত অনেক হয়ে গেছে, ওই তো পাহারা দিতে গেছেন। কালু মিয়া আর বাড়িতে ফেরেন না। কালু মিয়ার মা আর ওনার স্ত্রী রাতে টর্চ লাইট নিয়ে কালু মিয়াকে খুঁজতে বের হয়েছেন। কোন এক অদৃশ্য মায়াজালের কারণে কালু মিয়া যেই স্থানে ছিল ওই দিকটাতে ওনারা যান নাই, অন্য সাইড দিয়ে খোঁজাখুঁজি করে বাড়িতে ফেরত আসেন। চিন্তায় তাদের নির্ঘুম রাত কাটে। কারণ কখনো এমন হয় নাই যে কালু মিয়া রাতের বেলা বাড়ির থেকে বাইরে থেকেছেন এত রাত পর্যন্ত। ফজর আজান দেওয়ার পর ওই বাইশা পুকুরের সামনে একটা বাড়ি ছিল, যেই ব্যক্তির বাড়ি তার নাম হচ্ছে ঝালু, উনি ছিলেন কেরানি, সবাই তাকে ঝালু কেরানি বলে ডাকতেন আর কি। ঝালু কেরানির বাড়ি নামেই ওই বাড়িটা পরিচিত ছিল। ফজরের নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য উঠেছেন এই ঝালু কেরানির স্ত্রী। উনি ওই বাইশা পুকুরে গিয়েছেন, যাওয়ার পর পরই উনি প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। এই কাইল্লা কি হইলো রে, কাইল্লার কি হইলো? কালু মিয়াকে উনি কাইল্লা বলতেন আর কি। উনি তো চিৎকার করে কান্নাকাটি শুরু করেছেন। ওই সময় আবার মসজিদের দিকে কিছু মুসল্লিরা যাচ্ছিলেন, ওই মুসল্লিদেরকে উনি ডাকছেন যে ও ভাই এদিকে আসেন, এদিকে আসেন, দেখেন কাইল্লার কি হয়েছে। মুসল্লিরা চলে আসেন ওইদিকে, বলেন যে কি হয়েছে, বলে যে ওই দেখেন ওইদিকে কাইল্লা পড়ে আছে, চলেন তাড়াতাড়ি চলেন ওইদিকে। সবাই যখন ওদিকে যায়, সবাই দেখে ভয়ঙ্কর একটা দৃশ্য, কালু মিয়া মরে পড়ে আছে ওই আম গাছের নিচে, এই বাইশা পুকুরের পাড়ে। ততক্ষণে আরো অনেক লোকজন বাড়িতে মানে বাড়ি থেকে এখানে চলে আসেন। ওদিকে কালু মিয়ার বাড়িতেও খবর চলে যায়, তারাও সেখানে চলে আসেন। এসে দেখেন যে হাত পা ছড়িয়ে মরে পড়ে আছে। তার চোখগুলো খোলা ছিল, শরীরে কোথাও দাগ ছিল না, কোনো ধারালো অস্ত্রের আঘাত বা ভারী কোনো কিছুর আঘাত তার শরীরে লেগেছে এই জন্য মারা গেছে বিষয়টা এরকম না। তবে তার চোখ কান দিয়ে এক ধরনের তরল পদার্থ বের হয়ে এসেছিল। এটা আসলে রক্তও না, লালাও না, এটা যে কি এটা আসলে বোঝাও মুশকিল। এলাকাবাসী বিষয়টাকে স্বাভাবিক মৃত্যু বলেই বলছিলেন, তবে সবাই জানতেন এটা স্বাভাবিক মৃত্যু না। কারণ অস্বাভাবিক মৃত্যু বললেই তো থানা পুলিশ আসবে, অনেক ধরনের ঝামেলা হতে পারে। ওনারা বুঝেছিলেন যে এইখানে মোটেও স্বাভাবিক মৃত্যু তার হয়নি, তবে কেউ তাকে খুনও করেনি, অন্য কোনো ব্যাপার হয়েছে। স্থানীয় মসজিদ থেকে খাটিয়া আনা হয়, সেই খাটিয়াতেই কালু মিয়ার লাশ বাড়িতে দেওয়া হয়। এলাকায় বিষয়টা নিয়ে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে, কেন এমনটা হয়ে গেল। ওই দিন বিকেলেই কালু মিয়ার জানাজা এবং দাফন সম্পন্ন হয়। পরবর্তীতে এক কবিরাজের কাছে গিয়ে বিষয়টা জানতে পারে যে
তার পরিবার জেনেছে যে ভয়ঙ্কর পিশাচ দলের হাতেই নির্মম মৃত্যু হয়েছে এই কালো মিয়ার। মূলত এই যে পুকুরে যে মাছের লোভ, এই লোভটা মাঝে মাঝে দেখিয়েছে, আর এই লোভের কারণে পুকুরের ওইখানে সে ওই রাত্রে বসেছিল, সুযোগ বুঝে ওই রাত্রে তাকে হত্যা করেছে। এবার আসি জয়নাল ভাইয়ের ঘটনাতে। কালু মিয়ার মৃত্যুর পর 2 থেকে 3 মাস চলে যায়, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। এই যে জয়নাল ভাই এক সন্ধ্যার পর এশার নামাজের আগে মাছ ধরতে গিয়েছিলেন টেটা দিয়ে, অনেকে এটাকে কোচও বলে থাকেন। জয়নাল ভাই এই টিপু ভাইয়ের ক্রয়কৃত ভিটেটার পাশে কোচ দিয়ে বা টেটা দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। যাওয়ার সময় মসজিদের একটু পরে একটা চায়ের দোকান ছিল, রাজ্জাকের চায়ের দোকান, অনেকে রাজ্জাক জেঠা বলতেন, রাজ্জাক জেঠার চায়ের দোকান। তো ওই চায়ের দোকানে বেশ কিছু লোকও বসেছিল আর কি, তারাও চা পান করছিলেন। উনি তো যখন মাছ ধরতে যাচ্ছিলেন ওই লোকজনও তাকে দেখেছিল, তো উনি মাছ ধরতে গিয়েছেন। কিছু সময় পরেই আবার উনি চলে আসছেন ওই দিক থেকে। তখনও কিন্তু ওই চায়ের দোকান বা ওই জায়গাতে ইলেকট্রিসিটি আসে নাই আর কি, হারিকেনের আলোতে সবাই বসে আছে। তো জয়নাল ভাই যখন ওই পথ দিয়ে ফিরছিলেন, আবার সবাই বলছে যে রে জয়নাল কি হইল রে, এত তাড়াতাড়ি চলে আসছিস, গেলি আর চলে আসলি, আয় চা খেয়ে যা। তখন ওখানকার লোকজন দেখছিল যে এই জয়নাল ভাইয়ের কোমরে একটা ব্যাগ রয়েছে, ওই ব্যাগের মধ্যে বড় একটা কোনো কিছু নড়াচড়া করছে। তখন ওখানে থাকা একজন মুরব্বী গোছের লোক বলে, আরে জয়নাল কি মাছ পাইলি, শোল মাছ নাকি? তখন জয়নাল ভাই বলতে, হ্যাঁ বড় একটা শোল মাছ পাইছি, কিন্তু কি যেন ওই সময় পায়ে একটা কামড় দিল, এই জন্য তাড়াতাড়ি চলে আসছি, এখন আর চা খাবো না, তাড়াতাড়ি বাসায় যাবো। লোকজন বলে, আচ্ছা ঠিক আছে যা, তুই তাড়াতাড়ি বাসায় যা, গিয়ে দেখ কি কামড় দিল, ওই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওষুধ লাগায় নে। তো উনি তো বাড়িতে চলে আসছেন, বাড়িতে গিয়ে উনি ওনার যে টেটা ব্যাগ এসব রেখে গোসল করেছেন। এরপর ওনার স্ত্রীকে নিয়ে ওই এলাকারই একজন মহিলা ওঝার বাড়িতে গিয়েছেন। যাওয়ার আগে উনি পায়ে কিছু একটা দিয়ে মানে বাঁধন দিয়েছিলেন। ওই মহিলা ওঝার কাছে যাওয়ার পর ওই ওঝা উনি ওনার মতো করে বিষ নামিয়েছেন, পায়ের বাঁধন খুলে দিয়েছেন। এরপরে নাকি জয়নাল ভাই বমি করতে শুরু করেন। তখন এলাকায় একটা ফার্মেসি ছিল, ওই ফার্মেসির মালিকের নাম ছিল বাবুল, বাবুলের ফার্মেসি বলে ওটা পরিচিত ছিল। তো সেখানে যখন নিয়ে যাওয়া হয় তখন ওই বাবুল ভাই পরামর্শ দেন যে অবস্থা তো ভালো মনে হচ্ছে না, দ্রুত ফেনী সদর হসপিটালে নিয়ে যাও। তখন একটা সিএনজি চালক রয়েছে এলাকায়, নাম হলো পারভেজ। এই সিএনজি চালক পারভেজকে নক করা হয়, ফোন করা হয়, পারভেজ সিএনজি নিয়ে চলে আসেন। ওই সিএনজিতেই এই জয়নাল ভাইকে ফেনী সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে উনি ছটফট করতে থাকেন। এরপর জয়নাল ভাই ইন্তেকাল করেন। পরের দিন তার জানাজা এবং দাফনের আগে একজন সাপুরেকে আনা হয়। সাপুরে জয়নাল ভাইয়ের পায়ে যে কামড়টা ছিল এটা দেখে আটকে ওঠেন, বলেন যে না রে, এটা তো কোনো স্বাভাবিক সাপের কামড় না, এটা সাপই না, এইটা ভয়ঙ্কর কোন একটা পিশাচ কামড়েছে। আর এই ধরনের পিশাচের দাঁতে থাকে ভয়ঙ্কর বিষ। এই পিশাচের বিষের বিষক্রিয়াতেই মূলত জয়নাল ভাই মারা গেছে, কোন সাপের কামড়ে মারা যায় নাই। লোকজন জয়নাল ভাইয়ের স্ত্রীকে জিজ্ঞেস করে যে জয়নাল যে ওই সময় মাছ ধরে ফিরতেছিল ওটা কি মাছ ছিল, তার কিন্তু সন্দেহ করছিলেন যে ঘটনাটা কি। যখন বলছে যে পিশাচে কামড় দিয়েছে, কারণ জয়নাল ভাই কিন্তু দোকানে থাকা ওই চা পান করছিল যারা, তাদেরকে কিন্তু বলেছিল যে পায়ে কি যেন কামড় দিছে, আর শোল মাছ ধরছি। জয়নাল ভাইয়ের স্ত্রী বলেন যে না তো, সে তো কোনো মাছ নিয়ে বাড়িতে ফেরত আসে নাই। তখন সবাই বুঝতে পারে যে ভয়ঙ্কর কোন একটা ফাঁদে এই জয়নাল ভাই পড়ে গিয়েছিল। আর পরবর্তীতে ওই উইয়ের ঢিবি সমান করার সময় যারা ছিলেন, যে 4-5 জন ছিলেন, এর ভিতরে একজন মারা গিয়েছেন। তবে তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হিসাবে ধরে নেওয়া হয়েছিল, কারণ ওই ধরনের অস্বাভাবিক কোনো বিষয় তার মধ্যে দেখা যায়নি। তবে ওই 3 জন ব্যক্তির মৃত্যুর পর আর অস্বাভাবিক কোনো কিছু ঘটেনি। এটাই ছিল ঘটনা। হ্যালো লিসেনার্স, আমি ফারনান, পুরান ঢাকা থেকে এসেছি। আর অনেকদিন পরে ভূত এফএম আসলাম, অনেক ভালো লাগছে। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব, এটা অনেক আগে একজন আমার সাথে শেয়ার করেছিলেন। ওনার নাম হচ্ছে দেবাশিস, উনি কলকাতায় থাকেন। আর উনি যখন
টিনেজ ছিলেন তখন ওনাদের ফুল ফ্যামিলির সাথে এই ঘটনাটা ঘটেছিল, এবং সেই ঘটনাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেবাশিস যখন ছোট ছিলেন তখন ওনার বাবা যেটা করেন যে কলকাতার কোনো একটা ফার্নিচার শপ থেকে একটা আলমারি কিনে আনেন, এবং যখন এই আলমারিটা কিনে আনেন তখন সেটার স্পেশালিটি ছিল যে যখন তারা এই ফার্নিচারটা কিনে তখন যে দোকান থেকে কিনে সেই দোকান থেকে এটি খুব কম মূল্যে সেটা অ্যাভেলেবেল ছিল তাদের কাছে। এবং এটা তার ফাদার যখন কিনে আনে তখন সে নিজেও অবাক হয়েছিলেন যে এত কম মূল্যে কিভাবে এটা নিয়ে আসবো, কেননা আলমারিটা ছিল বিভিন্ন বড় বড় শিপে, যে অনেক সময় দেখা যায় ব্যবহৃত যে কাঠের আলমারিগুলো সেরকম, এবং এটার স্পেশালিটি ছিল এটা ছিল প্রায় 6.5 ফুটের মতো লম্বা। তো খুব সুন্দর একটা আলমারি ছিল, এবং সেটাকে সে তার বাসায় নিয়ে আসে খুব অল্প দামে কিনে। এবং এই আলমারিটা যেটা হয় যে দেবাশিস যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেন তার যে পার্সোনাল যে রুমটা ছিল এই রুমে রেখে দেওয়া হতো, এবং এটার ভিতরে যেটা হতো যে তার সব ধরনের কাপড়, বইপত্র এবং আরও অনেক কিছু এখানে সে রেখে দিত। এবং এভাবে বেশ কিছুদিন ভালোই যাচ্ছিল, কোনো সমস্যা হয়নি। তো তারপর হঠাৎ করে যে সমস্যাটা দেখা দিল যে দেবাশিস যখন রাত্রে সিঙ্গেল তার রুমে একা ঘুমাতেন তখন হঠাৎ করে তার ঘুম ভেঙে যেত, এবং ঘুম ভাঙতো মনে হচ্ছে যে তার গেটের বাইরে থেকে কেউ নক করছে এরকম ঠুকঠাক শব্দে তার ঘুমটা ভেঙে যেত। এবং তখন যখন সে ঘুম থেকে উঠে যেত এবং তখন যে ফিল করতো যে এটা আসলে গেট থেকে আসতেছে না, এটা সেই যে কাঠের আলমারিটা নিয়ে আসা হয়েছে সেই ওটার ভিতর থেকে মনে হচ্ছে কেউ একজন নক করছে। তো এটা ফ্রিকুয়েন্টলি হতো, এবং সে যেটা করতো যে ভয়ে রাত্রে উঠে ওই আলমারিটার খোলার চেষ্টা করতো না। সে যেটা করতো যে ঘুমিয়ে পড়তো, এবং এটাকে একটা সময় নর্মালি নিয়ে ফেলছিল। সে মনে করতো যে হয়তোবা আলমারিটার ভিতরে কোনো কিছু ইঁদুর টিঁদুর ঢুকেছিল এরকম কিছু একটা। কিন্তু একটা পর্যায়ে যেটা হলো প্রায় 6 মাস এভাবে কেটে যাওয়ার পরে এক রাতে এভাবে দেবাশিস রাতে ঘুমিয়েছিলেন, এবং সে যেটা ফিল করলেন হঠাৎ করে তার স্বপ্নের ভিতরে একটা জিনিস আসলো, সেটা হচ্ছে যে ঠিক একইভাবে আলমারিটার ভেতর থেকে অনেক জোরে জোরে নক হচ্ছে। এবং সে যেটা করলো যে সাথে সাথে ঘুম থেকে উঠে এবং আলমারিটা খুললো, খুব আস্তে আস্তে আলমারিটাকে খুললো এবং দেখলো যে ভেতর থেকে অনেক বড়, অনেক লম্বা, 6.5 ফুটের মতো লম্বা একটা ছায়ামূর্তি ওটার ভিতরে দাঁড়ানো, এবং সেটা তাকে গলা ধরে ভেতরের দিকে টানার চেষ্টা করছে। এবং সে অনেক ধস্তাধস্তির পরে সেখান থেকে মুক্তি পেল, এবং সাথে সাথে তার ঘুমটা ভেঙে গেল। দ্যাট মিনস এটা আসলে অ্যাকচুয়ালি হয়নি, এটা তার ব্যাড ড্রিম ছিল একটা। এবং এই স্বপ্নটাই সে বারবার দেখতো, যখনই সে ঘুমাতে যেত রাতে তখনই দেখতো যে কোনো একটা কিছু ভিতর থেকে আলমারিটা নক করছে, এবং যখনই সেটা খুলতে যেত দেখতো যে অনেক বড় একটা লম্বা ছায়ামূর্তি, ভয়ানক, যেটা চেহারা দেখা যেত না, কিন্তু একটা লম্বা হাত এসে তাকে ওটার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। তো এরকম করতে করতে সে তখন, তার বয়স অনেক কম ছিল, এবং সে যেটা করলো যে সে প্রচুর ভয় পেয়ে গেল, এবং সে ওই রুমটাতে একা ঘুমাতে আর পারলো না। সে যেটা বললো তার বাবাকে বললো এই ঘটনাগুলো, এবং সে তার বাবা যেটা করলো তাকে বললো যে তুমি এক কাজ করো, আমাদের রুমে ঘুমাও, আমি আর তোমার আম্মু এই রুমটাতে ঘুমাবো। তো এইভাবেই তারা রুমটাকে এক্সচেঞ্জ করলো, এবং এক্সচেঞ্জ করার পরে যেটা হলো যে তার বাবা মা ওই রুমে এভাবেই কোন এক রাতে ঘুমাচ্ছিল। ঠিক একইভাবে মানে তার বাবার স্বপ্নে যেটা আসলো যে আলমারিটাকে কেউ একজন নক করছে, এবং যখন সে নকটা শুনতে পেল তখন সে যেটা করলো যে ওই আলমারিটাকে খুললো, কাঠের আলমারিটার দরজাটা, গেটটা খুললো, এবং খোলার সাথে সাথে সে যেটা দেখলো যে ভেতর থেকে মনে হচ্ছে কোনো একটা রুমের, মানে আরেকটা একটা রুম, মানে আলমারিটার দরজা খোলার পরে তার কাছে মনে হচ্ছে যে ভিতরে কোনো একটা রুম। এবং সে যেটা করলো, তার কাছে মনে হচ্ছিল যে কোনো একটা কিছু হিপ্নোটাইজ করে তাকে সেই রুমটার ভিতরে নিয়ে যাচ্ছে, এবং সেই দরজাটা খুলে সেই অজানা একটা রুমের ভেতর আস্তে আস্তে হেঁটে চললো। এবং যাওয়ার পরে সে দেখতে পেল যে এমন একটা রুমের ভেতরে সে বন্দী হয়ে গেল, যেটার আর কোনো দরজা নেই, কোনো জানালা নেই, কিচ্ছু নেই, চারিদিকে তার আগুন জ্বলছে, এবং সেটার মেঝেতে তাকে কেউ একজন তার 2 হাত এবং 2 পা শিকল দিয়ে বেঁধে রেখেছে, এবং তার আশেপাশে অনেক মাথার খুলি, মানুষের হাড়ের চিহ্ন, এবং সবকিছু মনে হচ্ছে যে পুড়ে গেছে এরকম কিছু একটা। এবং সে তখন অনেক সেখান থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলো, এবং সে বারবার তার ধর্মীয়ভাবে তাকে নিজেকে যত কিছু জানা ছিল তাকে নিজেকে সেভ করার সে চেষ্টা করলো, নিজেকে মুক্ত করার, কিন্তু কোনোভাবেই সে মুক্ত হচ্ছিল না। সে বারবার চেষ্টা করছিল যে আমি এখান থেকে যাতে ফিরে যাই,
কোথায় আসলাম, এটা এই অচেনা পরিবেশ, এটা কোথায়? এবং চারদিকে ওই রুমটার এমন ছিল যে ওই রুমটার কোনো দেয়ালও দেখা যাচ্ছিল না, কিন্তু চারদিকে এটাকে একটা বাউন্ডারির মতো আগুন জ্বলছিল এবং অনেক মাথার খুলি এবং মানুষের কঙ্কালের মতো অনেক কিছু সেখানে পড়া ছিল। ওটা দেখে মনে হচ্ছিল যে এখানে অনেক মানুষ এভাবে মারা গেছে। তো তখন যেটা হলো যে সে যেটা বলছে যে প্রায় একদিনের মতো একটা সময় সে ওখানে এভাবে বন্দি অবস্থায় ছিল এবং যেটা হয় যে অনেক ক্ষুধায় এবং পিপাসায় তার একটা সময় সে ওখানে, তার কাছে মনে হচ্ছিল যে আমি সেন্সলেস হয়ে গেছি। এবং সে যখন এরপরে তার জ্ঞান ফিরলো, সে দেখলো যে না, তার বিছানায় সে ঘুমানো এবং সেই জিনিসগুলো সবকিছুই তার স্বপ্নেই ফিল করছিল। কিন্তু সে যেটা বলে যে আমি ওখানে প্রায় একদিনের মতো ছিলাম, একদিনের মতো একটা সময় মনে হচ্ছিল যে ওখানে একটা দিন পার হয়ে গেছে। কিন্তু সে যখন ঘুম থেকে ভাঙলো, তার কাছে মনে হচ্ছিল যে না, এটা একটা জাস্ট 5 থেকে 6 ঘন্টার একটা ব্যবধান। সে বলল যে আমি তো তার এটা কিভাবে সম্ভব, এবং ওনার হাত পা বিভিন্ন জায়গায় মানে পোড়ার বিভিন্ন চিহ্ন, ওনাকে মনে হচ্ছিল দেখে যে উনি কোন একটা জায়গায় মানে বন্দি ছিল, এরকম কিছু একটা। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এরকম কিছুই ঘটেনি। তো সে কিভাবে আসলে গেল ওটার ভিতরে সে নিজেও জানে না। সে পরে যখন এই ঘটনাগুলা মানে তাদের কোন একজন ধর্মীয় কোন একজন ব্যক্তির সাথে শেয়ার করলো, তখন তারা বললো যে এই আলমারিটা তাদের বাসার থেকে নিয়ে একটা মাঠে মানে ভালো মতো জ্বালিয়ে দিয়ে এটার যে ছাইটা সেটা কোন একটা নদীতে ফেলে দিতে। এবং সে এরপরের দিন সেই কাজটাই করলো। এবং করার পরে সে যেটা চিন্তা করলো যে আলমারিটা আমি যেখান থেকে কিনে নিয়ে আসছি ওই দোকানটাতে যেয়ে আমি খোঁজ খবর নিব। কিন্তু সে যখন ওই দোকানটাতে গেল, দেখলো যে ওইখানে যে স্পেসিফিক শপটা থেকে যে এটা কিনেছিল মানে ওখানে কোনো দোকান নেই। মানে যখন সে আশেপাশে জিজ্ঞেস করলো যে এটা আসলে কোত্থেকে সে এনেছিল, তখন বললো যে না, এখানে এরকম একজন ছিল যে কিনা এরকম একটা দোকান ছিল যেটা কয়েকদিন আগেই সে চলে গেছে আর কি, সবকিছু বন্ধ করে। এটাই ছিল ভাই আমার ঘটনা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ইরফান বেশ অনেক বছর জর্জিয়াতে বসবাস করেন। গত বছর তিনি এই ঘটনাটি শুনেছিলেন। সেদিন বৃষ্টির রাত, তার ভাইয়ের একটা গ্যাস স্টেশন আছে, পেট্রোল পাম্প আর কি, যেটা সেখানে তিনি রাতে হেল্প করছিলেন, মানে চাকরি করছিলেন। তাদের যে এমপ্লয়ি ছিল রাতে সে সিক কল দিয়েছিল। এটা 24 ঘন্টার একটা স্টেশন। তো ইরফান ওই দিন যায় সেখানে কাজ করতে রাতের বেলা। তো একা ছিলেন, ভেতরে লক করা, মোটামুটি কাজকর্ম করছেন। শুধু যখন তাদের ভেন্ডরগুলো আসে ভোরের দিকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, তখন খুলে দিতে হয়। তো রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, কাস্টমার ছিল না, একেবারেই ছিল না। বেশ লেজি একটা নাইট। ইরফান টুকিটাকি তার জিনিসপত্র করে বসেছিল। তো ভোরের দিকে তাদের একজন ভেন্ডর আসে প্রোডাক্ট নিয়ে। তো ইরফান দরজা খুলে দেয়। সে প্রোডাক্ট রাখতে রাখতে গল্প করতে থাকে। তারা বিভিন্ন সময়, যেহেতু মানুষজন নাই, গল্প করতো। তো সেই ভেন্ডরকে তিনি বলছিলেন যে এরকম বৃষ্টি, কঠিন অবস্থা, দেখো ওইদিকে, মানে যে তাদের গ্যাস স্টেশনের ওই পাশে একটা বিশাল উডসের মতো ছিল। বলতেছিল যে ওখানে দেখো কি অবস্থা, মনে হয় পানি জমে গেছে সেই। তো সেই যে ভেন্ডর তাকে বলতেছিল যে হ্যাঁ, এরকম বৃষ্টির রাতে ক্যাম্পিং করতে কিন্তু খুব মজা উডসের মধ্যে। তো ওই যে ভেন্ডর, ওর নাম ড্যান, ও তাকায় আছে ওই দূরে উডসের দিকে আর বলতেছে, বিষাদভাবে তাকায় আছে। তো বলতেছে যে একসময় খুব ক্যাম্পিং করতাম আমার ভাইয়ের সাথে, এখন তো আর যাওয়া হয় না, আমি কাজে কর্মে আটকা। তুমি গেছো নাকি ক্যাম্প করতে কখনো? তো ইরফান বলতেছে না, আমার তো যাওয়া হয় না, আসলে আমার কাজকর্ম থাকে, আর এই যে আমার ভাইয়ের স্টেশন এইখানেও দেখতে হয়। বলে হ্যাঁ ম্যান, এইটা আসলে তোমার লাক খারাপ, তুমি ওরকম গেলে বুঝতা যে কি মজা। আমার ভাই তো মোটামুটি সে ভ্যান ক্যাম্পার, তার ভ্যানের মধ্যে সবকিছু থাকে, এটা নিয়ে সে ঘুরে। আর আমি আগে যাইতাম ওর সাথে বিভিন্ন সময় ক্যাম্প ট্যাম্প করতে, এখন আর যাওয়া হয় না। তো এই বলে সে তাকায় আছে। এর মাঝে বৃষ্টির তোড় আরো বাড়ছে। তো হচ্ছে এইটা, ওই ভেন্ডর বললো যে আমি একটু তোমার এখানে এসে দাঁড়াই, একটা কফি খাই, ভালো লাগতেছে না। তো এসে দাঁড়াইলো, কফি নিয়ে কথা বলতেছে। তো তখন ইরফান একটু ইন্টারেস্ট ফিল করলো। এমনি বৃষ্টি, কাস্টমার কিচ্ছু নাই। তো বলতেছে যে তুমি যে ক্যাম্পিং এ গেছো, কেমন লাগতো বৃষ্টির সময়? মানে এটা তো অন্যরকম একটা অবস্থা, বৃষ্টিতে ক্যাম্পের ভিতরে থাকতা? বলে হ্যাঁ, টেন্টে থাকতাম, একটু এমন জায়গায় টেন্ট করতাম, উপর দিয়ে আর একটা কিছু দিয়ে নিতাম, এই পাশে বড় একটা ত্রিপল দিয়ে ঢেকে দিতাম যাতে পানি আমার তাঁবুতে না আসে। আর তাঁবু তো এটা বাথটাব ফ্লোর, তো সুতরাং মানে ওই নিচে পানি চলে যায় পাশ দিয়ে, এরকম জায়গায় করতাম আর কি, সুটেবল প্লেসে। তো ভালোই লাগতো, বেশ মজা লাগতো, স্পুকিও মনে হইতো।
তো ইরফান বলতেছে যে স্পুকি কেন মনে হইতো, মানে তুমি তোমার ভাই কিছু দেখছো নাকি জাস্ট তোমরা ওই রাত্রেবেলা ফরেস্টে ক্যাম্পিং করতেছে এর জন্য ভয়ে তোমাদের কাছে স্পুকি লাগতো, ফিলটা ওরকম হইতো। তখন ড্যান বলতেছে যে না, অ্যাকচুয়ালি আমি কিছু দেখি নাই, বাট ফিল তো অবশ্যই আছে, কারণ আমাদের বাড়ি হচ্ছে নর্দার্ন সাইডে। এখানকার নর্দার্ন সাইডে যে উডস এটা কিন্তু অনেক ডেন্সড, আর ওই জায়গায় মানুষ বলে, আমরা ছোটবেলার থেকে শুনে আসছি যে ওই জায়গায় বিগফুট আছে এবং অনেকে দেখছে বিগফুট, তো এটা আমাদের কানেই আসতো, আর বয়সও তখন কম ছিল। তা আমি আর আমার ভাই কিন্তু মেইনলি ওখানে যাইতামই আসলে এই বিগফুট দেখার জন্য। তো আমার আব্বার পুরানো ট্রাক ছিল একটা ফোর্ডের, তো ওইটা নষ্ট থাকতো প্রায়, তা আমার ভাই ওইটা রিপেয়ার করতো। ও রিপেয়ার করতে করার পরে আমি আরও এরকম করে চলে যেতাম জিনিসপত্র নিয়ে, যে ওখানে ক্যাম্প করতাম বিভিন্ন জায়গায় তাঁবু ফেলে, মানে যে জায়গাগুলো তাঁবু ফেলার জন্য আর কি, মানে তাঁবু ফেলে ওখানে করতাম, ক্যাম্প করতাম, আর দেখতে চাইতাম যে এরকম কিছু আছে নাকি। রাতের বেলা বেশ উইয়ার্ড হয়ে যেত জায়গাটা, মানে একেবারে মানে ডেন্সড ফগ আসতো, বড় বড় গাছ, অন্যরকম, তুমি দেখলেই ভয় পাবা। তো ফিল তো অবশ্যই আছে। তো তখন ইরফান জিজ্ঞেস করছে তুমি কিছু দেখো নাই? বলে যে না, আমি দেখি নাই, বাট আমি শুনছি, আমি শব্দ শুনছি। আমি একবার এরকম ক্যাম্পে গেছি আমার ভাইয়ের সাথেই, আমরা দুজনেই ছিলাম, ক্যাম্প করতেছিলাম। তো রাতের বেলা হঠাৎ করে পানি খেতে যেয়ে দেখি যে আমাদের যে পানির কন্টেইনার ওইটার নিচে সামান্য একটু পানি আছে, মানে পানি প্রায় শেষ, আর আমি মোটামুটি বেশ পানি খেতাম। তো আমার মানে টেনশন লেগে যায় যে পানি তো নাই, পানি লাগবে। তো কি করব, চিন্তা করলাম যে আমি নেমে যাই একটু, মানে আমাদের যে ক্যাম্পটা ছিল এটা একটু আপ হিলে ছিল, তো ওখান থেকে নামার চিকন রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গাছগাছালির মধ্যে দিয়ে যেতে হয়। নিচে নামলে একটা ট্রিক আছে, মানে একটা খালের মতো আর কি, তো ওইখানে মানে স্প্রিং ওয়াটার আছে অনেক। তো চিন্তা করছি যে ওখান থেকে পানি ভরে নেই, আর আমার এমনি একটু রেস্টরুমে যাওয়ার দরকার ছিল। তো আমি তাড়াতাড়ি ওখান থেকে একটা বটল নিয়ে বড় আমাদের ট্রাক থেকে আমি ভাইরে বললাম যে আমি যাচ্ছি। তা আমার ভাই একটু মানে টেনশনে পড়লো, বললো যে তুই একলা একলা ওদিকে যাবি? বলে যা, আমি ভাইরে বললাম ডোন্ট ওয়ারি, আসতেছি। পরে আমি ফ্ল্যাশ লাইট নিয়ে নেমে গেলাম। নামতে নামতে আমি টেনশন করতেছি, মানে একটু টেনশনে পড়লাম, কারণ সামনে কিন্তু অন্ধকার, আমার ফ্ল্যাশ লাইটের আলো যা পড়তেছে মাটিতে, এবং আমার নি লেভেলে মানে আমার হাঁটু পর্যন্ত মোটামুটি ফগ উড়ে বেড়াইতেছে গাছপালার মধ্যে দিয়ে, কারণ ওই সময় ওয়েদারটা ওইরকম ছিল। আর রাতের বেলা আমরা যে জায়গায় ক্যাম্পিং করছি, মানে আমাদের মতো জায়গায় ক্যাম্প সাইট থেকে কিন্তু মানুষ হাঁটাচলা করে না, কারণ একদম পোষা জায়গায় আমরা ক্যাম্পিং করি নাই, এটা একদম পোষা জায়গা না। যেমন অনেক জায়গায় মানে দেখানো থাকে পার্কের যেই জায়গায় ক্যাম্প করবেন এই সেই, কিন্তু আমরা করছি একদম উডসের ভিতরে এসে, হিলের উপরে। তো যাই হোক, তো এইখান থেকে আমি নামতেছি, নিচের দিকে নেমেই যেতেছি, কারণ ক্রিক হচ্ছে নিচে। তো আমি নামতে নামতে এক জায়গায় গেলাম, সেই জায়গায় বসে আমার কাজ সারলাম, তারপরে আমি আরো নেমে গেলাম ওয়াটার বটল হাতে ক্রিকের দিকে। তো যখন ক্রিকের কাছে আসছি, এসে দেখতেছি যে চাঁদ বের হয়েছে, মেঘের ফাঁক থেকে চাঁদ বেরিয়েছে, খুব সুন্দর আলো পড়ছে চারিদিকে। মানে ক্রিকের ওই পাশেও যে উডস ওইটার উপরেও পড়ছে, পানির মধ্যে পড়তেছে, এবং পানিটা খুব সুন্দর বয়ে যেতেছে শব্দ করে, কুলকুল করে, মানে খুব সুন্দর লাগতেছে। তা আমি কিছুক্ষণ মোহিত হয়ে গেছি, মানে আমি ওইদিকে মানে দাঁড়ায় জাস্ট তাকায় আছি, এত সুন্দর লাগতেছে। তো যাই হোক, তারপর আমি আমার বাটলে পানি ভরা শুরু করলাম, পানি ভরলাম, পানি ভরে পুরো ফুল করলাম, ঘুরে আসতেছি, ঘুরে আসতেছি। এই সময় আমি ঠিক পেছনে একটা ডাক শুনলাম, মনে হলো যে ক্রিকের ওই পারে কিছু একটা চিৎকার করলো, এমন চিৎকার যে চিৎকারটা আসলে আমি কখনো শুনি না। আমি কিন্তু জানি বেয়ার কিভাবে ডাকে বা অন্যান্য অনেক প্রাণীর আমি শব্দ জানি, বাট এই শব্দের সাথে আমি পরিচিত না। বেশ টানা একটা শব্দ, মানে প্রথমে বেশ ভারী হয়ে গেছে, তারপরে কেমন করে যেন টেনে গেছে শব্দটা। তো ভয় পেলাম প্রচন্ড। তা আমি দাঁড়ায় গেছিলাম, দাঁড়ায় গিয়ে পিছনে তাকাইছি, তাকায় দেখতেছি যে কি ব্যাপার, কিছু দেখা যায় কিনা। দেখলাম যে না, কোনো কিছু দেখা যাচ্ছে না। আমি ফ্ল্যাশ লাইট মারলাম ওইদিকে। এখন আকাশে কিন্তু জ্যোৎস্নার আলো ছিল, তারপরও ফ্ল্যাশ লাইট মারছি, ওই পাশের গাছগাছালির মধ্যে যে পড়ছে। আমি ডানে বামে ফ্ল্যাশ প্যান করলাম, মানে আলোটার এই দিক আর ওদিক করলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমি যখন ডান দিকে ঘুরায় ফেলছি ফ্ল্যাশ লাইটটা, এই সময় বাদিক থেকে মনে হলো আবার একটা এরকম চিৎকার আসলো, মানে বেশ টানা, এবং মনে হলো আরো জোরে। তো আমি সাথে সাথে ফ্ল্যাশ লাইট ঘুরায় ওঠা শুরু করলাম উপরে, মানে আমাকে যেতে হবে, মানে যেদিক থেকে আসতো ওদিকে যেতেই হবে, আমার ক্যাম্পে চলে যেতে হবে তাড়াতাড়ি। তো আমি তাড়াতাড়ি উঠতেছি, মানে কষ্ট হইতেছে, বোতলটা বেশ ভারী ছিল, প্রায় 2 লিটারের মতো ভারী। তো নিয়ে আমি উঠতেছি, উঠতে আমি ক্যাম্পের কাছে আসার পরে দেখলাম যে আমার ভাই খুব অ্যাংশাসলি দাঁড়ায় ছিল, বলতেছে যে কিসের শব্দ হইলো, কি যেন ডাকছে। তাই আমি বললাম যে ইয়া রাইট, তুমি শুনছো? আমিও তো শুনে আসলাম। তার ভাই বলতেছে হ্যাঁ আমিও শুনছি, আমি তো টেনশনে পড়লাম যে কি ব্যাপার।
বলে যে হ্যাঁ। তো আমরা দুই ভাই ওই দিন খুব মানে রাতে যখন শুইছি ভয়ে ভয়ে ছিলাম, আমরা ভয়ে ভয়ে ছিলাম যে মানে কি জিনিসের ডাক শুনলাম, এটা কি আসলে বিগফুট কিনা। আবার কিউরিয়াসিটিও ছিল, আমার ভাইয়ের মধ্যে একটু বেশি ছিল। তো যাই হোক, আমরা অনেকক্ষণই ঘুমাইতে পারি নাই, ভোরের দিকে ঘুম আসছে, পরে ঘুমাই গেছিলাম। তো ওই দিন চলে আসছে, আর কিছু দেখা হয় নাই। তো এইটা হলো আমার ঘটনা। কিন্তু তোমার আমি আরো মজার ঘটনা বলতে পারি, আমার ভাই কিন্তু দেখছে বিগফুট। তো তখন ইরফান বলছে তোমার ভাই দেখছে মানে? বলে হ্যাঁ। আমার ভাই যে বলছি তোমার, যে ও তো ভ্যান ক্যাম্পার, ও ভ্যান নিয়ে যায় আর কি। তো ওর সাথে ওর বিড়াল আছে, ও বিড়াল নিয়ে চলে যায়। ওখানে যে রাত্রেবেলা বসে থাকে, মানে ওর যখন খুশি হয় যেরকম ও চলে যায়। তা আমার ভাই আজ থেকে বছর 5 আগে এরকম গেছিল, তো সে তার ভ্যান নিয়ে বেরিয়েছে। তখন তার নতুন ভ্যান আর কি, মানে নতুন শুরু করছে, মানে খুব ভালো না ভ্যানটা, মোটামুটি একটা ভ্যান ছিল তার। যাই হোক, ওই ভ্যান নিয়ে সে ওখানে চলে গেছে। মোটামুটি তার সবকিছু এখানে সেট আপ করা, ভ্যানের মধ্যে ঘুমানোর জায়গা টাকা বানানো। তো গেছে ওর সাথে ওর বিড়াল। তো ও একা একা গেছে, তো একা একা কিন্তু প্রায় যায়, ওর এটা অভ্যাস হয়ে গেছে। ও বিভিন্ন উডসে যায়, বিভিন্ন ক্যাম্প সাইটে যায়, ভ্যান নিয়ে থাকে, রাত্রে ওখানে বসে থাকে, ওইটা ওর অভ্যাস। তো ওই দিনও গেছে। তো ওই দিনও যখন যাচ্ছে তখন থেকে ও ফোরকাস্টে দেখছিল যে বৃষ্টি আসন্ন। আর যেতে যেতেই রাস্তার মধ্যে বৃষ্টি শুরু হলো। তো প্রচন্ড বৃষ্টি মাথায় নিয়ে ও ঢুকলো আর কি, যেই ক্যাম্পিং ইসে যাওয়ার কথা সেখানে গেল। তো গিয়ে যাইতে যাইতে, তো ও তো একটু থাকেই একটু জায়গায়, যেহেতু ওর নিজস্ব ভ্যান আছে, ও ওইটাতে থাকবে। তো যে একটু রিমোট জায়গায়, যেই জায়গাটায় আর কি ও পছন্দ করে, ওরকম একটা জায়গায় ভ্যান নিয়ে ঢুকছে। তো ঢুকতে যেই দেখতেছে তখন ও যে অফ রোড দিয়ে যাচ্ছে, ওই জায়গায় বেশ কাদা টাদা হয়ে গেছে বেশ। তো এই কাদার মধ্যে দিয়ে অফ রোডের এক্সপিরিয়েন্স নিতে নিতে ও সামনে এগিয়ে গেল। ও জায়গাটা চিনে, কারণ ও এর আগে এসে ওটা সিলেক্ট করে গেছে যে জায়গায় সে আসবে। এর আগে এসে সে ঠিক করছে যে এখানে থাকবে। তো যাই হোক, এখন যদি মানে তার ভাগ্য খারাপ হয়, অন্য কোনো গাড়ি থেকে যায়, তাহলে তো আর ওখানে থাকা হবে না। তো এগুলা চিন্তা করতে করতে সে এগিয়ে যাইতেছে, যাতে অন্য কেউ ওখানে আবার ক্যাম্প না করে। তো এই চিন্তা করতে করতে ও গাড়ি নিয়ে 100 পৌঁছায় গেল। দেখলো যে না, জায়গাটা ফাঁকা, কারণ এই জায়গায় একটু বৃষ্টি হয়েছে, তো আরো মানুষ আসে নাই। তো ও যে ঢুকলো, তো ওই জায়গাটা হচ্ছে এরকম একটু ওভাল টাইপের, মানে ঘুরানো একটা গোল টাইপের জায়গা। চারিপাশ দিয়ে গাছ কিন্তু ঘুরে আছে, আর একটা পাশ দিয়ে খোলা, এবং ওই খোলা জায়গা দিয়ে দূরে পাহাড়গুলো দেখা যায়। তো ও কিন্তু এই জন্যই জায়গাটা সিলেক্ট করছিল, আগের বার এসে দেখছিল যে, আর ও মানে ও চিন্তা করছিল যে, ওই যে ভয় পাচ্ছিল যে অন্য কোনো গাড়ি এসে পড়ে নাকি, জায়গাটা সুন্দর, কেউ যদি এখানে দেখে আবার এখানে আসে, এর জন্য চিন্তা করতেছিল। যাই হোক, তো গিয়ে দেখছে যে ওই একা। তো ওখানে গাড়ি ঢুকাই দিচ্ছে, গাড়ি ঢুকায় গাড়ি রাখলো। রাখার পর যখন ইঞ্জিন অফ করছে, পুরা কোয়াইট, শুধু বৃষ্টির শব্দ হইতেছে, ওর গাড়ির উপরে যে পড়তেছে বৃষ্টির শব্দ হইতেছে, এবং ওর কাছে বেশ মানে ভালো লাগতেছে, মজাই লাগতেছে। ওর বিড়াল এতক্ষণ ছিল, তো বিড়ালে নিয়েও কিছুক্ষণ খেলা টেলা করলো, খাওয়া দাওয়া করলো, এগুলো করলো বসে ইসের মধ্যে, ভ্যানের মধ্যে। তো তারপরে আর তো কিছু করার নাই, দুইজনে ওই যে বিড়াল নিয়ে বসে সে ওই পিছনে ভ্যানের যে পিছনের অংশটা একটা শেড টেনে দিয়ে ও খুলে দিছে, পিছনের ভ্যানের অংশটা। তো খুলে দিয়ে ও দেখতেছে দূরে এমন জায়গায় ভ্যানটা রাখছে, ব্যাক করে, যে ওখান থেকে পিছনে পাহাড়ের খোলা অংশটা দেখা যায় আর কিছু গাছগাছালি। তো ওখানে বসে দেখতেছে কিভাবে বৃষ্টি পড়তেছে, কারণ আকাশের আলোতে বৃষ্টিটা বোঝা যাচ্ছে, অন্ধকার হলেও আকাশের আলোতে বৃষ্টি বোঝা যাচ্ছে, এবং মাঝে মাঝে বজ্রপাত চমকাচ্ছে। ওই লাইটনিং এর আলোতে চারিদিক আরো অন্যরকম লাগে, মানে যখন দূরে লাইটনিং চমকায়, মানে ওই যে পাহাড়ের উপরে, তখন চারিপাশ ঝকঝকা হয়ে যায়, মানে পাহাড়গুলো দেখা যায়, আর এই পাশের গাছগাছালিও দেখা যায়, আর এর মধ্যে বৃষ্টির ফোঁটাগুলো পড়তেছে, তো বেশ লাগতেছে, এবং একটু পরপরই মানে এই বিজলি চমকাইতেছে। তো দেখে বেশ ভালো লাগতেছে, বিড়াল নিয়েও বসে বসে দেখতেছে। তো অনেকক্ষণ এরকম দেখলো, তখন চিন্তা করলো যে না, আর তো কিছু করার নাই, আমি শুয়ে পড়ি, আর কি করব। এই চিন্তা করে সে দরজাটা লাগাই দিল, দরজা লাগাই দিয়ে বিড়ালকে তার মতো পাশে শোয়াই দিল, এবং নিজে শোয়ার প্রস্তুতি নিতেছে। তো এই সময় ওর জানি কেমন একটা ফিল হইলো। ফিলটা হচ্ছে মানে হঠাৎ করে বিজলি চমকাইছে, তো এই পাশের উইন্ডোতে সে তখনও পর্দা টানে নাই, ওর এখানে কার্টেন ছিল। তার কাছে মনে হইলো গাছগাছালির মধ্যে দূরে কিছু একটা সে দেখলো, মানে কেউ একটা মানে ফিগারের মতো দাঁড়ায় আছে। তো অবাক হলো, মানে বিদ্যুতের ফ্ল্যাশে দেখছে, তো জিনিসটা আসলে ক্লিয়ার হয় নাই। ও ভালো মতো আবার দেখার চেষ্টা করলো যে নেক্সট ফ্ল্যাশে দেখা যায় কিনা। তো পরবর্তী অনেকক্ষণ পর যখন আবার বিদ্যুৎ চমকাইছে, দেখলো যে না, কিছু নাই। তো চিন্তা করলো আমি কি এটা কি কল্পনায় দেখছি। তো এই চিন্তা করতে করতে সে আবার নিজের জিনিসপত্র গোছাইতেছে। তো এর মধ্যে কিন্তু বিজলি চমকাইতেছে, তো সবকিছু রেডি করছে, এখন পর্দাটা টানবে। তো লাস্টের বার যখন কার্টেন টানতে গেছে, তখন ও আবার ফ্ল্যাশে দেখলো, মনে হইলো ওইখানে কে দাঁড়ায় আছে,
এবং মনে হলো বেশ লম্বা একটা মানুষ এখন দাঁড়ায় আছে, বেশ উঁচু এরকম। তো তখনই ওর মনের মধ্যে কিন্তু বা মানে এরকম চিন্তা ভাবনা ঢুকে গেছে যে এটা কি অন্য কিছু নাকি, কারণ মানুষের হাইট এত হওয়ার কথা না। দেখেই মনে হচ্ছে 7 থেকে 8 ফিট উঁচা। একটু ভয়ও লাগছে, মানে আমার ভাই কিন্তু মোটামুটি বেশ সাহসী, মানে ওর নাম ডাস্টিন, ও আমার থেকে বেশি সাহসী। তো ও মনে মনে চিন্তা করলো যে এটা যদি বিগফুট হয়ে থাকে, এটা তো মানে ক্যাপচার করা, ছবি তোলা বা কিছু তো আসলে মানে একটা কঠিন জিনিস। এটা তুলতে পারলে বা এটা ডকুমেন্ট করতে পারলে তো বিশাল একটা ব্যাপার। তো সে যেরকম কিউরিয়াসিটি ফিল করতেছে বা আগ্রহ ফিল করতেছে যে এটা ছবি টবি কিছু তুলতে পারি কিনা বা যেটা দেখছি এটা আসলে রিয়েল কিনা, একই সাথে সে ভয়ও পাইতেছে, কারণ জিনিসটা তো আসলে অতিপ্রাকৃতই, কারণ এখন পর্যন্ত তো এরকম কোনো প্রমাণ নাই এরকম কিছু দেখার। আর এটা কেমন ইন নেচার, ফেরোসাস কিনা হুনোস। তো এই জন্য ভয়ও পাচ্ছে। তো চিন্তা করতে করতে তার মানে মাথার মধ্যে একটা ডিলেমা তৈরি হলো, মানে সে এটা ছবি তোলার চেষ্টা করবে বা এটা নিয়ে আরো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবে নাকি ঘুমায় যাবে। এই চিন্তা করতে করতে হঠাৎ চিন্তা করলো যে আমি বের হই, আস্তে করে বের হই। তো ওর যে এখানে একটা বক্স ছিল, ওই বক্সের ভিতর থেকে ওর হ্যান্ডিক্যাম আর ফ্ল্যাশ লাইট নিয়েও বের হয়। তো ওর যে হ্যান্ডিক্যাম ওইটা কিন্তু বেশ ভালো নাইট মোড কেপেবল একটা হ্যান্ডিক্যাম, বেশ ভালো ভিডিও হয়। তো ওইটা নিছে, আর ওই পরে নিছে, রেইনকোট পরে নিছে যাতে বৃষ্টিতে সমস্যা না হয়। তো ফ্ল্যাশ লাইট নিয়ে বের হইছে। বের হয়ে এসে ভ্যানের এই পাশ থেকে বের হইছে ফার্স্টে, মানে যেই সাইডে গাছপালার ওখানে ও দেখছিল তার অপোজিট সাইড থেকে বের হইছে। বের হয়ে সে ওই পাশে আস্তে আস্তে যাচ্ছে ভ্যানের আড়াল থেকে, যে সে উকি দিচ্ছে। সে চাচ্ছে যে ফার্স্টে সে জাস্ট বের হয়ে ক্যামেরাটা ওইদিকে তাক করে ধরবে, হ্যাঁ, দেখবে যে ওখান থেকে কিছু দেখা যায় কিনা। তো বৃষ্টি কিন্তু পড়তেছে, ওর জ্যাকেটের মধ্যে পটপট পটপট করে বৃষ্টি পড়তেছে। তো আস্তে আস্তে ভ্যানের সাথে গা লাগায় লাগায় একদম শেষ মাথায় গেছে, গিয়ে ওর যে ক্যামেরাটা সেটা অন করছে। অন করে সে আস্তে করে ক্যামেরার লেন্সটা ওদিকে তাক করছে, করে সে তারপর তাকাচ্ছে। তো ওর নিজের চোখে তো এত ভালো দেখতে পারতেছে না, ক্যামেরার যে ফ্ল্যাপ খুলছে, যে মনিটর ফ্ল্যাপ, ওইটাতে ও দেখতেছে, আবার ওইটাকে আড়ালও দিতেছে ওর হাত দিয়ে যাতে পানি বেশি না লাগে। ওইটা মানে মানে ওয়াটারপ্রুফ ছিল, তারপরও সে হাত দিয়ে ওটাকে আড়াল করতেছে দেখার জন্য। তো ওই ক্যামেরার যে মনিটর, ওটার মধ্যে দেখা যাচ্ছে যে ওই জায়গার গাছপালাগুলা, যেই জায়গাতে ও ফোকাস করছে ওখান থেকে দেখা যাচ্ছে গাছপালাগুলো নড়তেছে, ওইখানে কিছু দেখা যাচ্ছে না, মানে পুরা নর্মাল বৃষ্টির পানি হালকা হালকা পড়ছে। তখন কিন্তু খুব ভারী বৃষ্টি না, ড্রিজলিং রেইন হচ্ছে। তো চিন্তা করলো আমি কি যাবো নাকি ওইখানে। এই চিন্তা করে তার ভয় লাগা শুরু করলো, বেশ ভয় পেয়েছিল ডাস্টিন। তো তারপরও একসময় কিউরিয়াসিটি আসলে বেশি পেয়ে বসছে। তো ডাস্টিন আসলে একা একা থাকে, তো এই জায়গায় একা একা বিভিন্ন সময় ক্যাম্পিং করে, শুধু এইখানে না আরো অন্যান্য জায়গায়ও যায়। তো এই কারণে ওর সাহস একটু বেশি। তো আস্তে আস্তে হাঁটা শুরু করলো, ফ্ল্যাশ লাইটটা জ্বালে না, ওই রাতের আলো যতটুকু পড়তেছে এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে ওই যেই জায়গায় সেই ফিগারটা দেখছিল ওই জায়গায় যে পৌঁছায়। এখন ওই জায়গায় পৌঁছানোর পর ওর গা ছমছম করতেছিল, কারণ কি ও এই জায়গায় কিন্তু দেখছিল বিশাল ফিগারটা। তো ও চিন্তা করতেছে যে মানে এখানে কিছু আছে নাকি, আমাকে দেখতেছে নাকি, মানে এম আই বিং ওয়াচড, মানে কোনো জায়গা থেকে আমাকে দেখতেছে নাকি, এরকম চিন্তা করতে করতে আরো সামনে এগিয়ে যায়। তো দেখতেছে এখানে গাছগাছালির ডেন্সিটিটা একটু কম, মানে গাছগুলো একটু ফাঁকা ফাঁকা বেশ দূরে দূরে। তো ও আস্তে আস্তে ঢুকে যায় ওই গাছগাছালির মধ্যে আর চিন্তা করতেছে। তো ক্যামেরাটা অন করে আবার মাঝে মাঝে গাছের উপর দিকে ফোকাস করতেছিল যে উপরে কিছু আছে নাকি। অনেক সময় দেখা যাচ্ছে অনেক সাইফাই সিনেমা বা ইত্যাদিতে দেখা যায় গাছের উপরে এরকম ঝুলে থাকে, এগুলা চিন্তা করতেছিল, মাথার মধ্যে অনেক রকম চিন্তা আসে। তো ডাস্টিন চিন্তা করতেছিল নিজে নিজে যে এইরকম যদি আসলেও গাছে কিছু দেখি তাহলে আমি কি করব, মানে আমার ক্যামেরা যদি ধরা পড়ে এরকম কি করব। তো ওখান তো দৌড় দেওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই। যদিও ওর গাড়ির মধ্যে ছিল, টিজার গান ছিল, তারপর পেপার স্প্রে ছিল, তো এইগুলা দিয়ে তো আসলে কোনো কিছু হবে না যদি এটা মানে অন্যরকম কোনো ক্রিয়েচার হয়, বিগ ফুট টাইপের। আর অ্যাকচুয়ালি এটা জানেও না কেউ কিছু জিনিসটা কি, এটা তো আসলে মানুষ বলে যে দেখছে, বাট এটার কোনো নেচার বা কিছু কেউ বলতে পারে না। যা মানুষ বলে এগুলা মনে হয় শুনলে যে এগুলা আসলে এক্সাচুরেট করা, মানে মানুষ আসলে শিওর না। তো যাই হোক, এগুলা চিন্তা করে ডাস্টিন দেখতেছে গাছের মধ্যে এরকম ও ক্যামেরা তাক করে করে যাচ্ছে আর হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছে। তো ও চিন্তা করলো যে কিরে, আমি গাছের দিকে ক্যামেরা তাক করতে করতে আমি পিছনের রাস্তাও ঠিক মতো দেখি নাই,
এই অংশটাতে ও হেঁটে আসেও নাই এর আগে কখনো। তো ওর চারিপাশে শুধু গাছপালা, অনেকটা হারায় যাওয়ার মতো অবস্থা হয়েছে। তো ডাস্টিন কিন্তু আরেকটু ভয় পেয়েছে। তো ভয় পেয়ে ও মানে মোটামুটি একটা আন্দাজ মতো হাঁটা শুরু করছে সামনে। চিন্তা করছে ওদিক দিয়ে বেরোইলে মনে হয় ওর ওই যেখানে গাড়ি রাখা ওইখানে পাবে। আবার বিড়ালের জন্য অনেক চিন্তা হচ্ছে, বিড়ালকে গাড়িতে রেখে আসছে সে। যাই হোক, তো ও একটু ভয় ছিল ডাস্টিন। তো হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যাচ্ছিল। এখন দেখলো যে এখানে গাছপালাটা একটু ডেন্সড হয়ে গেছে, এখান থেকে আসলে দেখার মতো উপায় নাই। তো তখন ফ্ল্যাশ লাইট জ্বালায়, ফ্ল্যাশ লাইট মারে। তো ফ্ল্যাশ লাইট যখন মারছে ওর কাছে মনে হলো ওর থেকে বেশ কিছু দূর দিয়ে কিছু একটা দৌড়ে গেছে এবং বেশ ভারী, মাটিতে থপ 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 করে শব্দ হয়েছে। তো ডাস্টিন কিন্তু ভয় পাইছে, ও মনে করছে কোনো বেয়ার কিনা, কারণ বেয়ারও তো অনেক হ্যাভি হয়। ও ভয়ের চোটে একটা গাছ ধরে, মানে এক হাতে তো হ্যান্ডিক্যাম ধরা ছিল, একটা মোটামুটি একটা গাছ, মোটা গাছ ধরে গাছের পিছে ঘুরে গেছে দ্রুত শব্দটা শুনে, যে মানে এখানে বেয়ার অনেক সময় দেখা যায় এসে অ্যাটাক করে বসে এরকম ঠাস করে। তো চিন্তা করছে যে এই দিক থেকে শব্দ আসছে ওদিক থেকে আসলে ও যদি গাছের পাশে চলে যায় তাহলে প্রথম অ্যাটাকটা ওই গাছের উপর দিয়ে যাবে। আর বেয়ার খুব ভালো চোখে দেখে না। তো ওইভাবে করে ওই গাছটাতে ঘুরে গেছে, পিছলা গাছ, হাতের মধ্যে পানি লেগে গেল। তো তাকায় দেখতেছে যে না, ওইখানে কোনো কিচ্ছু নাই। শব্দটা পাইছে, বিয়ার টিয়ার কিচ্ছু নাই। ও গাছের ফাঁকে থেকে এরকম দাঁড়ায়, মানে এমন একটা প্রিপারেশন যে ওকে কেউ অ্যাটাক করতে আসলে ও জাস্ট ঘুরবে গাছের পাশ থেকে এরকম। তো ওইরকম করেও লাইট মারছে চারিপাশে। লাইট মেরে দেখলো কিচ্ছু নাই, হালকা হালকা বৃষ্টির পানি এদিক দিয়ে পড়তেছে, গাছের পাতায় আটকায় যাচ্ছে অনেক, তারপর পড়তেছে। তো অনেকক্ষণ দাঁড়ায় থাকলো চুপচাপ। এই রাতের এই শব্দ, বৃষ্টি পড়া, এই পাতার মধ্যে বৃষ্টি পড়তেছে পটপট পটপট পট, এছাড়া কোনো শব্দ নাই। আর মাঝে মাঝে মেঘ গুড়গুড় করতেছে। তো ডাস্টিন তারপর চিন্তা করলো যে না, আমাকে আবার হাঁটতে হবে, এনে গাছের পাশে বসে থেকে তো লাভ নাই। তো আবার হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে একটা জায়গায় বের হয়, এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা। এই জায়গার সামনে, মানে ও যেখানে বেরিয়েছে তার থেকে সামনে হালকা একটু ঢালু হয়ে গেছে, আর তার পাশে একটা পাহাড়, এবং পাহাড়ের ওইখানে নিচে একটা গুহা দেখা যেতেছে, খোলা মুখ এরকম গুহাটার। তো ডাস্টিন একটু ভয় পাইছে গুহা মুখটা দেখে। অন্ধকার, ওই ভিতরে তো একদম অন্ধকার। আকাশে তো, এখানে তো বাইরে আকাশের আলো আছে, সেটা হালকা ভাবে পড়ছে চারিদিকে, এটাতে যতটুকু দেখা যাচ্ছে বৃষ্টির ফোঁটাগুলা পড়তেছে। আর গুহা মুখটা হলো অন্ধকার, মানে একদম ডিপ ডার্ক। ওইখানে ও চিন্তা করলো ঢুকবে কিনা, তো ঢোকার সাহসটা হইল না ওর। মানে চিন্তা করলো যে না। তো ও করলো কি, আস্তে আস্তে হেঁটে আরো সামনে গেছে। ওর ইচ্ছা ছিল গুহামুখের খুব কাছে যে সে তার ক্যামেরাটা অন করবে, এরকম চিন্তা করছে। তো ও আস্তে 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 কেন ক্যামেরা অন করলো, কিন্তু একটা শব্দ হয় যখন সুইচ টিপে টিট করে একটা শব্দ হয়। তো চিন্তা করছে শব্দটা করবে না, লাস্ট মোমেন্টে যে একটা টিপ দিয়ে দেখবে আর কি ভিতরে কিছু দেখা যায় নাকি, বা নাইট ভিশনে কতটুকু আসে ভিতরে, এটা চিন্তা করতেছিল। তো হাঁটতে হাঁটতে গুহার থেকে মোটামুটি কাছে চলে আসছে ডাস্টিন। এসে সে ক্যামেরাটা তুলছে, মানে টিপ দিবে। এই সময় সে গুহার মধ্যে দেখলো যে একজোড়া লাল কিছু চোখের মতো জ্বলে উঠলো। মানে দুইটা চোখের দূরত্ব মোটামুটি বেশ খানিকটা আছে, মানে বোঝা যাচ্ছে যে এই চোখের মালিক, তার মাথা অনেক বড়। মানে চোখটা এরকম খুলছে এবং জ্বলন্ত চোখ, মানে জল 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 করতেছে। ওইটা দেখে ডাস্টিন আসলে সাহস রাখতে পারে না, ওই ক্যামেরা অন করতে ভুলে গেছে, ঘুরে দৌড় দিল ওখান থেকে। ও দৌড়াইতেছে, ও ভয় পাচ্ছে যে পিছনে পিছনে দৌড়ে আসতেছে কিনা কেউ। এই দৌড়াইতে 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 সে মানে কোনো দিশা হারায় ফেলছে। মানে তার মানে মনে হচ্ছে যে তার ভিতর থেকে তার লাংস বের হয়ে আসবে, এত কষ্ট। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর দৌড়াইছে, কোনো দিক পাইতেছে না। তারপর কি মনে করে সে বাদিকে দৌড়াইলো, চিন্তা করলো আচ্ছা এদিকে যাই, মানে একটা মানে র্যান্ডম দিক, বাদিকে দৌড়াইলো। দৌড়াইতে দৌড়াইতে ফ্ল্যাশ লাইট মারতেছে, আবার সামনে দেখতেছে গাছপালার মধ্যে দিয়ে। এরকম করতে করতে এক জায়গায় তার চোখ পড়লো দূরে, গাছপালার ফাঁক দিয়ে ওইদিকে যে দেখা যাচ্ছে দূরে কিছু একটা দাঁড়ায় আছে, মানে কোন একটা কিছু। তো আরেকটু সামনে যেতে বুঝলো যে ওইটা ওর ভ্যান। তো দৌড়ায় তাড়াতাড়ি ফাঁকা জায়গা দিয়ে বের হয়ে আসছে ভ্যানের কাছে। এসে তো মানে ও থ্যাঙ্কস গড মনে মনে বলতেছে, মানে বলতেছে আই শুডন্ট হ্যাভ গান দেয়ার, এটা ভাবতেছে ভাবতে ভাবতে যে সে আস্তে করে তার ভ্যানের দরজা খুলছে। তো দরজা খুলতে ভিতরে কেবিন ল্যাম্প জ্বলে উঠছে। তো জ্বলার পর দেখতেছে যে বিড়াল বিছানায় মাথা নিচু করে শুয়েছিল চুপচাপ। তো ওকে দেখেই মাথা তুলে কেমন জানি ভয়ার্থ ভাবে ডাকলো। তো তাড়াতাড়ি যে বিড়াল ওই তার জ্যাকেট খুলে ফেলছে, খুলে বিড়ালটা খুলে নিল, নিয়ে ঢুকলো, ঢুকে দরজা লাগাই দিল। তো দেখতেছে বিড়ালটা ভয় পাইছে বেশ, সে বুঝতে পারছে বিড়ালটা ভয় পাইছে। কেন এত ভয় পাইছে বুঝলো না, মানে বিড়াল তো কিছু দেখার কথা না এখান থেকে, আনলেস ও যদি জানলা দিয়ে তাকায় থাকে। দেখলো যে হ্যাঁ, পর্দা তো ও টানে নাই, পর্দা সরানোই ছিল, বেশ খানিকটা সরানো।
তো কিছু দেখছে কিনা কে জানে, চিন্তা করতেছে। তো বিড়ালটারও জাস্ট পিঠে হাত বুলাই দিয়ে বলছে যে মানে রিল্যাক্স রিল্যাক্স বলে যে মানে ঘুম পাড়ায় দেওয়ার চেষ্টা করছে, বিড়ালটারে শোয়াই দেওয়ার চেষ্টা করতেছে। তো অনেকক্ষণ বসে থাকলো, বৃষ্টি কিন্তু টুপ 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 খুব আস্তে আস্তে পড়তেছে। তো একবার চিন্তা করলো যে এখান থেকে সরে যাবে কিনা। তো চিন্তা করলো যে এখন যে অবস্থা, রাস্তায় নিশ্চয়ই আরো পানি টানি জমছে, এর মধ্যে যাওয়াটা রাত হয়ে গেছে, বেশ রাত, বেরোনটা ঠিক হবে না। এর থেকে এক কাজ করি, সকালে যাই, আমি সব পর্দা টর্দা টেনে শুয়ে পড়ি। এই চিন্তা করো, মেকশিওর করলো যে ও লক টক সব করা আছে কিনা, দরজা টরজা সব লক আছে নাকি। তো জ্যাকেট তো আগেই চেঞ্জ করে রাখছে, তো নিজের জাস্ট প্যান্টটা চেঞ্জ করে ও পর্দা টর্দা ভালো মতো টেনে দিয়ে বিছানায় শুয়ে পড়লো। তো ডাস্টিন বিছানায় শুয়ে অনেকক্ষণ তার ঘুম আসতেছে না, কারণ এই টিপ টিপ বৃষ্টির শব্দ আসতেছে, আর ওই যে মাথায় টেনশন যে ও কি দেখলো এটা চিন্তা, অনেকক্ষণ ঘুম আসতেছে না। তো এক সময় ওর এসে গেছে, তন্দ্রার মতো এসে গেছে, মানে ঘুম, মানে চোখ লেগে আসছে, ঘুমায় যাবে। এই সময় হঠাৎ করে মনে হলো যে ওর বিড়াল গড়গড় করে ডাকতেছে, আর কেমন জানি বিড়াল যেরকম মারামারি করলে যেরকম শব্দ করে, ম্যাও এরকম করে, এরকম করতেছে, বেশ মানে গড়গড় করে শব্দ করতেছে, আর বেশ গলার ভেতর থেকে শব্দ করতেছে। তো জাস্ট তাকায় দেখতেছে, তখন কিন্তু ভেতরের ওর যে কেবিল ল্যাম্প বন্ধ করা, এই পর্দার ফাঁক দিয়ে হালকা আলো আসতেছে, ওই রাতের আলো। এর মধ্যে দেখতেছে ওই জানালার দিকে তাকায় বিড়ালটা ম্যাও ম্যাও করতেছে। তো পেছনের যে ওর ছিল, মানে হ্যাচটা ছিল, ওই হ্যাচের যে মানে ইটা পেছনের যে উইন্ডশিল্ডের মতো, হ্যাচের রেয়ার উইন্ডশিল্ড যেটা, ওইটা কিন্তু ও জাস্ট একটা হালকা পাতলা একটা দিয়ে দিছিল ফিল্টারের মতো, ওখানে পর্দা দেয় নাই, কারণ ওই দিনের বেলা তখন হালকা একটু আলো আসা দরকার। তো রাতের যে আলোটা, ওইটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, বাইরের অংশ ওই ফিল্টার ভেদ করেও খানিকটা দেখা যাচ্ছে। তো দেখতেছে বিড়ালটা ওই আলোতে, ওই হালকা আলো রুমের মধ্যে, ওই তার ওই ইসের মধ্যে, ভ্যানের মধ্যে, ওই হালকা আলোতে চোখে যতটুকু শুয়ে আসছে, এর মধ্যে ডাস্টিন দেখতেছে যে ওর যে ওই পিছনের যে রেয়ার উইন্ডশিল্ড যেটা আছে, ওইটার মধ্যে কিছু একটা হয়তো সামনে আসলো, মাথা, একটা মাথার মতো, এবং মাথাটা বেশ বড় বোঝা গেল, মানে রাতের ওই যে রাতের আলো যতটুকু পড়ছে ওইটা তো ওই জায়গাটা কভার করছে। তো ওই জায়গায় যখন মাথাটা আসছে, একটা ছায়া তৈরি হয়েছে। তো ও দেখতেছে যে ওই মাথাটা সামনে আসছে, উইন্ডশিল্ডের একদম সামনে, বেশ বড় একটা মাথা, একটা এরকম কালো রঙের আসছে এরকম। আর ওর বিড়াল ওইটার দিকে তাকায়, মানে একদম গলার ভেতর থেকে শব্দ করতেছে, এবং সে ভয় পাইছে। তো ডাস্টিন বিড়ালের গায়ে হাত দিয়ে দেখে বিড়ালটা কাঁপতেছে লিটারালি ভিতরে, এবং তার লেজ এরকম ফুলে গেছে, সে বুঝতে পারছে। তো এইরকম অ্যাটাকিং শান্ত বিড়াল হয় না, প্রচন্ড ভয় পেয়ে অ্যাটাকিং হয়েছে বিড়ালটা। তো ডাস্টিন বিড়ালের গায়ে হাত দিয়েছে, বলাইতেছে, কিন্তু বিড়াল মানতেছে না, সে এরকম করতেছে, এবং জাস্টিনের প্রচন্ড ভয় লাগলো, কারণ সে ফিল করলো যে একটা এরকম মাথার মতো কিছু একটা এসে তার গাড়ির রেয়ার উইন্ডশিল্ডের মধ্যে মনে হচ্ছে একদম নাক চেপে ধরে এরকম ভাবে করতেছে। এই সময় সে দেখলো যে একজোড়া চোখ মনে ওইখানে জল জল করতেছে, ওই ফিল্টারের ওই পাশে। ফিল্টারটা না থাকলে স্পষ্ট সে দেখতে পারতো। এখানে তার যা মনে হয়েছে, বড় একটা মাথা এবং জ্বলন্ত দুইটা চোখ, এরকম মানে জল জল করতে দুইটা চোখ, তার দিকে তাকায় আছে রেয়ার উইন্ডশিল্ডের এই ফিল্টারের ওই পারে। ওর কিন্তু একটা পাতলা প্লাস্টিকের নেট টাইপের ফিল্টার লাগানো, ওইটার মধ্যে না থাকলে কিন্তু পুরো স্পষ্ট সে হয়তো অনেক কিছুই দেখতে পারতো আরো। তো ডাস্টিন অন্ধকারে নিজেও কাঁপতেছে, ওর বিড়ালও এরকম গড়গড় করতেছে। সেই তো বিড়ালকে সে রিল্যাক্স করার চেষ্টা করতে, বিড়াল যাতে ওইটাকে আবার না ডাকে, কিন্তু বেশ বড় সাইজের। এই সময় সে একটা ভারী শব্দ শুনলো, মনে হলো নাক দিয়ে নিঃশ্বাস ফেলার মতো, আর মনে হলো তার ভ্যানটাকে একটু ধাক্কা দিল সামনের দিকে, নড়ে উঠছে ভ্যান। মানে ডাস্টিন এত ভয় পাইছে, ও লাফ দিয়ে তাড়াতাড়ি তার ওই বিছানার থেকে নেমে এসে একদম মানে প্রায় ক্রল করে, মানে একটা পা সামনে দিয়ে কোনো মতো তার সামনে চলে আসছে, এসে যে ড্রাইভিং সিটে বসে তার সামনের যে উইন্ডশিল্ডের যে একটা কভার দিয়ে রাখছিল ওটা টান দিয়ে সরায় ফেললো, মানে দ্রুত গাড়িটা স্টার্ট দিল, দিয়ে ধুম করে সে ওটা ড্রাইভে ফেলে টান, মানে অ্যাক্সেলারেটর চেপে ধরছে। ওর এত খেয়ালও নাই যে ও কোন দিকে যাচ্ছে। হেডলাইটটা জ্বালাই দিছে, হঠাৎ করে চোখে পড়লো সামনের রাস্তাটা, মানে ভিজা, পানি অনেকটাই জমে গেছে এদিক দিয়ে। তো মোটামুটি আন্দাজেই সে ঘুরায় সামনে বের হয়ে আসছে, প্রচন্ড ভয় পেয়েছে সে। এবং যখন সে ওই দিক দিয়ে বের হয়ে যায় ঘুরে, তখন পিছনে মনে হলো যে বিশাল জোরে একটা প্রাণীর ডাক। তো জাস্টিন বলছে যে এই ডাকটা জাস্ট লাইক ওই যে আমি সহ ছোটবেলায় শুনছিলাম, মানে আমি যখন আরো ছোট ছিলাম, আমরা যখন গেছিলাম, যেই ডাকটা শুনছিল সেই ডাকটায় আরো লাউড,
আরো কাছের থেকে সে শব্দটা পাইছে। তো ডাস্টিন তাড়াতাড়ি ওখান দিয়ে রাস্তা দিয়ে ঘুরে আসতেছে এবং তার কাছে মনে হলো ওইটা জিনিসটা ডাকতে ডাকতে তার কাছাকাছি চলে আসতেছে, মানে সাউন্ডটা আরো লাউড হইতেছে, ওনার কাছাকাছি চলে আসতেছে। তো ও পিছনের দিকে তাকায়, ওই যে তার ইসে কিছু দেখতে পাচ্ছে না আলো আধারির মধ্যে। তো একটা জায়গায় এসে আলোটা বেশ ছড়ায় পড়ছিল রাস্তার দুই পাশে, মানে তার যে হেডলাইটের আলো এটা এইভাবে ছড়ায় গেছে কাছে যে পিছনের অংশটা একটু আলোকিত হয়েছে, আর এর মধ্যে সে ব্রেক করছিল। এই টেইল লাইটের আলোতে আর এই লাইটের ছড়ানো আলোতে কিছু একটা মনে হয়েছে বেশ বড় সাইজের, মানে 8-9 ফিট হবে। তার যে ভ্যান ছিল ভ্যানের উচ্চতা হবে এরকম, দুইটা হাত উঁচা করে এরকম করে সাউন্ড করতেছে, মনে হলো একটা অবয়বের মতো। তো ডাস্টিন আসলে মানে ও থামার তো প্রশ্নই আসে না, ও কাদার মধ্যে দিয়ে চালায় যেভাবে পারে, উঠে এসে মেন রাস্তায় উঠছে। ওইখান থেকে মানে মেন রাস্তা মানে ওই যে ওই ক্যাম্পের ওই ফরেস্টের রাস্তায় সেখানে উঠছে, ওইখান থেকে উঠে সে চালায় ওই রাত্রেবেলায় বের হয়ে গেছে একদম মেইন রোডে যে সে মানে খুব ফাস্ট চালায় সে একেবারে মানে আমাদের বাবার যে বাড়ি, আমার আব্বা আলাদা থাকতো, তো ওই বাড়িতে চলে গেছে। ডাস্টিন আব্বার সাথে থাকতো না, ও আলাদা থাকতো, তারপরও সে আব্বার বাসায় চলে গেছে। তো যাওয়ার পর পার্কিং লটে গাড়ি পার্ক করে সে সমানে হং করতেছিল। তো হং করাতে আমার আব্বা আবার খুব একটু রাগী মানুষ, রাগ করে বেরিয়েছে, মানে হুস দেয়ার বলে কি ব্যাপার বলে ডাস্টিনের গাড়ি দেখে সে চিন্তা করলো যে কি ব্যাপার ও এরকম হং করতেছে কেন। তো আব্বা বেরোয় আসছিল বাসা থেকে, বেরোয় আসার পরে ডাস্টিন তখন গেট খুলে ফেলেছে। তো আব্বা জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন সে আব্বাকে বললো যে এরকম ঘটনা সম্পর্কে। তো আব্বা ওর সাথে রাগারাগি করলো যে তোমারে কে বলছে রাত বিরাইতে ক্যাম্পিং করতে, তুমি তো একটা মানে সিক মানুষ হয়ে যেতেছো, দিনের রাত্রে দিন নাই রাত নাই তুমি ভ্যান নিয়ে ঘুরো আর এদিক ওদিক যাও, মানে হোয়াট ইজ দ্য ক্যাচ। মানে আমার আব্বার কিছু ব্যবসা বাণিজ্য ছিল, ওগুলো দেখতে বলছিল ডাস্টিনরে, তো ওগুলোর দিকে ওর মন ছিল না একদম। তো আব্বা রাগারাগি করলো। তো যাই হোক ডাস্টিন পরে চলে আসে। তো এই ঘটনা তো আব্বা শুনছে এবং আমার ফ্যামিলির আরো আমার কাজিনরাও শুনছে, আমি তো শুনছি। তো আমার ভাই কিন্তু এই জিনিসটা দেখছিল এবং দ্যাট ইজ দ্য ক্লোজেস্ট মানে আমার ভাইয়ের এক্সপিরিয়েন্স যে এরকম অতিলৌকিক কিছু দেখার, এবং দ্যাট ইজ স্কেরি। তো এই ঘটনা ইরফান শুনতে শুনতে তাদের তখন অলরেডি আলো বের হয়ে গেছে, মানে ভোর হয়ে গেছে। তো তখন ওই ড্যান বলল যে আমার আরো ট্রিপ মারতে হবে, আরো অনেক ডেলিভারি আর সাইট আছে, যেতে হবে। তো যাই হোক তোমার এই ঘটনাটা বললাম, এরকম ঘটনা যদি তুমি লাইক করো আরো এরকম ঘটনা পেলে তোমাকে আমি বলবো বলে ইরফানের কাছ থেকে ড্যান বিদায় নেয়। আর ইরফান বেশ ফ্যান্টাসাইজ হয়ে যায় চিন্তা করে যে কেমন লাগবে। তো ইরফান অনেকদিন চেষ্টা করছে, তার পরিচিত কিছু বন্ধু বান্ধবকে বলছে যে চলো আমরা যে উডসে যাই, মানে ওই নর্দার্ন সাইডে না যেতে পারলো মোটামুটি এখানে যেসব ক্যাম্পিং গ্রাউন্ড আছে ওখানে যাই। তো রাজি করাইতে পারে না, ওখানকার পরিচিত যারা আছে তারা কেউই নাকি যেতে চায় না ওইখানে, দে আর স্কেপটিক, মানে এইসব ব্যাপারে তারা রাজি না। তারা বলে যে আমরা দিনে কোথাও যাই পিকনিক করে চলে আসি, মানে রাতে থাকবে না তারা। এই জন্য ইরফানের যাওয়া হয় নাই। ইরফান উইশ করে যে সে যদি কখনো সুযোগ পায় সে কারোর সাথে চলে যাবে, হয়তো ড্যান বা এরকম কারোর সাথেই কোনো একটা চান্স খুঁজে যাবে যে ঘুরে আসবে এরকম জায়গায়, একটা রাতে ওভারনাইট স্টে করলে কেমন লাগে সে এক্সপিরিয়েন্সটা সে নেবে, আর যদি কোনো কিছু সেখানে সে পায় সেটা সে জানাবে। তো এই ছিল ইরফানের কালেক্ট করা একটা ঘটনা যেটা আমি শেয়ার করলাম। আসসালামু আলাইকুম লিসেনার্স। যে ঘটনা আজকে শেয়ার করব সেটা হচ্ছে আমার এক পরিচিত বড় ভাইয়ের ঘটনা। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে তিনি যখন ছাত্র ছিলেন, তখন ঢাকার একটা ইউনিভার্সিটি, স্বনামধন্য ইউনিভার্সিটিতে তিনি পড়তেন তখন সাল হবে 1999 বা 2000। এটা তার পড়াশোনার লাইফের মাঝামাঝি অবস্থায়। তো তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, তারই রুমমেট, তার সাথে একই এলাকার মানুষ। তো তারা সবসময় পরীক্ষা শেষ হলে বা কোনো ধরনের অকেশন হলে একসাথেই গ্রামের বাড়ি ব্যাক করতেন। এবং গ্রামের বাড়ি ছিল পটুয়াখালীতে, আমি সরাসরি জেলার নাম উল্লেখ করে দিলাম। তো যেত হচ্ছে সদরঘাট থেকে লঞ্চে করে। ওনারা দুইজন ওই দিন ছিল সেরকম প্ল্যান করে যে আমাদের যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন রাত্রে 8টার লঞ্চ উঠে যাব। তো সেরকমই প্ল্যান অনুযায়ী তারা এক্সাম দিয়ে শেষ করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে বিকালবেলা এরকম আড্ডা দিতে তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের দিকে যায়। চা কফি খেয়ে ব্যাগ সাথে ছিল, একসাথে বেরিয়ে যাবে। এমন সময় তারা রওনা দিয়ে দেয় সন্ধ্যা 6টার পরেই, মাগরিবের পরপরই তারা রওনা দিয়ে দেয় সদরঘাটের উদ্দেশ্যে, রিক্সা দিয়ে যাবে।
তো রিক্সা দিয়ে যাওয়ার পথে পথিমধ্যে হঠাৎ করে খবর আসে এরকম যে তখন আসলে মোবাইল ফোন ছিল না আর কি। তো হঠাৎ করে খবর আসে যে তাকে হলে ব্যাক করতে হবে। হলে তার জন্য ফোন এসছে, সামহাও একজন ফোন মানে একজন নক করে ফেলে তাকে। তো সে আবার হলে ব্যাক করে তার ফ্রেন্ডকে নিয়ে। হলে ব্যাক করার পর খবর জানতে পারে যে ওই ফ্রেন্ডের ফুপাতো বোন সহ যে একটা বাসে অ্যাক্সিডেন্ট হয়, 26 জনের মৃত্যু হয় মুখোমুখি সংঘর্ষে। এবং সেটা হচ্ছে আপনার ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে হয় অ্যাক্সিডেন্টটা 1999 সালে এরকম বছরের মাঝামাঝি দিনে। তো 26 জন প্রায় একসাথে মারা যায় এবং ওনার ফুপাতো বোনের 2টা সন্তান ছিল, 2টা সন্তান সহ মারা যায়। তো আমার যে বড় ভাই পরিচিত, তার তো আর ওনাদের সাথে পরিচয় নাই। ওনাদের সাথে পরিচয় পাশের গ্রামে থাকে, একসাথে যাওয়া আসা করে, দ্যাটস ইট। আর বাসায় যায়, বাবা মাকে চেনে, কিন্তু এত ঘনিষ্ঠ সম্পর্ক নাই যে ওরই মানে ওনার ফ্রেন্ডের আত্মীয় কেউ চিনবেন। তো কিন্তু তার খারাপ লাগতে থাকে। তো বলে যে ঠিক আছে তুই যা, তুই মানে বলতে থাকে যে আমি ময়মনসিংহে রওনা দিয়ে দেবো, এখনই আমাকে যেতে হবে। ঠিক আছে তুই যা, আমি চলে যাচ্ছি, তো তুই পরে আয়। তো তিনি সদরঘাটে যায় এবং রাতের খাওয়া দাওয়া শেষ করে, শেষ মোমেন্টে যায়। তো রাতের খাওয়া দাওয়া মোটা কোনো মতে খেয়ে লঞ্চে উঠে যায়। তো লঞ্চে ওঠার পরে এখন যেরকম এত বড় বড় লঞ্চ ছিল, তখন অত বড় বড় লঞ্চ ছিল না। তো লঞ্চের ভিতরে একটা মানে সে এরকম ডেকের মধ্যেই যেতে থাকে। তো প্রতিমধ্যে রাত্রে 11টার দিকে মানে লঞ্চের কর্নারে দাঁড়িয়ে থাকে, মানে দাঁড়িয়ে আশেপাশের দৃশ্য দেখছিল আর বারবার চিন্তা করছিল 26 জন মারা গেছে একটা মানুষের, একটা ফ্যামিলি থেকে 3 জন চলে গেল, ফ্যামিলিতে একটা মহিলা তার 2টা বাচ্চা একসাথে চলে গেল, যে লোকটা মানে নিজের লোক গেছে তার কি অবস্থা। সেরকম চিন্তা করতে করতে হঠাৎ করে একটা মহিলা তার পাশে আসলো। মহিলাটার গঠন এরকম যে, ওনার নাম তহিদ রাসেল ভাই। তো মহিলাটা এরকম একটু লম্বাটে, বয়স কি 70-75 হবে। প্রথমে কিছু বলে না, কিন্তু 10 মিনিটের মতো পাশে দাঁড়ায় থাকে। এরপরে একটা সময় বলে যে কি ব্যাপার, 26 জনের মৃত্যু কি খুব বেশি পড়াচ্ছে? এবং ভাষাটা এরকম যে খুবই অস্পষ্ট, বোঝা যায় যে কি 26 জনের মৃত্যু কি এখনো ভাবাচ্ছে। তো উনি খুব অবাক হয়ে যায়, আমি কি চিন্তা করতেছি বা আমার কি ঘটনার সাথে ঘটনা ঘটলো বা আমি চিন্তা করতেছি, এটা উনি কিভাবে জানলো। উনি সাথে সাথে প্রশ্ন করলো, আপনি কিভাবে জানলেন? বলে কি তোকে একটা অ্যাডভাইস দেই, তুই যে শুয়ে পড়, তুই যত ঘুমাবি তত ভুলবি। তুই যদি ঘুমাই যাস তোর এটা মনে থাকবে না, কিন্তু তুই বারবার চিন্তা করলে তোর এটা পড়াবে। তো এইটার উনি তেমন একটা খেয়াল করে না এবং প্রচণ্ড বিরক্তই হয় যে একটা আননোন মানুষ তার সাথে এসে কথা বলছে। তো সে ডেকে যে একটা সময় ওখানে না থেকে ডেকে যে বসে থাকে, একটা সময় ঘুম তন্দ্রা চলে আসে। তো যখন তার মানে নর্মালি চিন্তা ভাবনা থাকে এরকম যে লঞ্চ যে দেরিতে পৌঁছাবে, ফজরের আজান টাজান পড়ে যাবে, সকাল সকাল থাকবে, ওই সময় ওনাদের আবার ঘাট থেকে নৌকা দিয়ে আরেকটা জায়গায় আরেকটা পারে যেতে হয় তাদের ওখান থেকে। তো ওই দিন আবার মানে ফরচুনেটলি লঞ্চ খুব তাড়াতাড়ি পৌঁছায় যায়, 3টা-4টা, রাত 3টা-4টা। তখনও ফজরের আজান দেয় নাই বা দিবে ভাব, এবং সকালের আভাটা আসে নাই। লঞ্চ থেকে নামার পরে তার যে জিনিসটা ডাউট ছিল যে এত আগে নেমে গেলাম, এখন তো কোনো নৌকা পাবো না, তাহলে আমাকে এখানেই ওয়েট করতে হবে সামহাও। আর লোকজন তো তাদের এলাকায় মানে কিছু নামছেই, যেহেতু ওই পারে যাবে, নদীর ওই পারে যাবে, সে মোটামুটি কনফার্ম যে তার সাথে কয়েকজন লোকও যাবে। আর তাই হলো যে আসলে কয়েকজন লোক নামার পরে দেখলো যে ঘাটে আসার পরে দেখলো যে অনেকগুলা লঞ্চ, মানে অনেকগুলা নৌকা। মানে এটাও ভাগ্যর ভালো যে ওনার অনেকগুলা নৌকা সামনে ছিল। একটা নৌকা, এতগুলা নৌকা থাকা সত্ত্বেও সবাই একটার দিকেই যাচ্ছে। তো উনি উঠে গেল, একটার মধ্যে উঠে গেল, ওনার রাস্তার মানে নদীর ওই পারে নিয়ে যাবে। নদীর মাছ বরাবর মাছার পর থেকে তার মাথা ব্যথা করতে থাকে হঠাৎ করে। মাথা ব্যথা করতে করতে হঠাৎ করে আপনার রক্ত বমি শুরু হয়ে যায়। নদীর মাঝখানে রাসেল ভাই রাত্রেবেলা রক্ত বমি হচ্ছে, নাক দিয়ে রক্ত পড়ছে। আলো বলতে শুধুমাত্র টর্চ, ব্যাগ থেকে টর্চ বের করে দেখছে রক্ত। তখন তো মোবাইল ফোনের আলো তো দেখা যায় সবকিছু, তখন এগুলো ছিল না। তো খালি ছোট্ট একটা কুপি ছিল এবং সবাই এগিয়ে আসে হেল্পে, যে রক্ত পড়ছে কেন। আর এই রক্তটা আনস্টপেবল, খুব বেশি করেই পড়ছিল নাক দিয়ে রক্ত। এবং হঠাৎ করে এরকম রক্ত পড়বে এমনও না যে রোদে হাঁটছে বা তার আগে এরকম হয়েছে, অনেকের রোদে হাঁটতে রক্ত পড়ে নাক দিয়ে বা কান দিয়ে বা চোখ দিয়ে। তো ওনার নাক কান 2 দিক দিয়ে রক্ত পড়ছে এবং প্রচণ্ড রক্ত পড়ছে, অনেকে ধরে রাখতে পারতেছে না এত রক্ত। তো কোনো মধ্যে নদী পার করে বাড়ির দিকে যায়। তো একটা সময় চিন্তা করছিল যে ব্যাক করে শহরের দিকে যাবে কিনা বা কিছু একটা, কিন্তু না, এরকম না করে তারা বাড়ির দিকে যায়। একটা পর্যায়ে রাস্তায় হাঁটতে হাঁটতে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তো তার ওই যে মাথা ব্যথাটা কন্টিনিউয়াসলি হতে থাকে, হঠাৎ করে রাস্তার মধ্যে বসে পড়ে, আর মুভ করতে পারে না।
এবং ভাগ্য ভালো ওই সময় এই যে একটা লোক তার সাথে ছিল, সে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। তো মোটামুটি সে ওই দিনটা পার করে। দিনটা পার করার কারণে মানে কোনো মতে পার করে যায়, কিন্তু তার মনেতে থাকে ওই মহিলার কথাটা বারবার, যে যিনি তাকে তার মনের কথাটা বুঝে গেছিল। তো বাড়িতে যেদিন পৌঁছায় তার পরের দিন থেকে তিনি তার রুমের মধ্যে থেকে হঠাৎ করে বাইরের মধ্যে ওই মহিলার আভা দেখতে পায়। তার প্ল্যান ছিল 2-3 দিন থাকার, তার এরকম মনে হতে থাকে যে না, ঢাকায় চলে যাব, আর ভালো লাগতেছে না এখানে। তো তার মা খুব জোরাজোরি করে, না তুমি থেকে যাও, ছুটিতে আসছো, 5-7 দিন থাকো, তারপরে যাও। সেদিন প্রচন্ড বৃষ্টি, এবং বৃষ্টির মধ্যে তার রুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভাঙে রাতের বেলা ঘুম ভাঙানোর পরে আপনার বাতি জ্বালাতে হঠাৎ করে পিছলায় পড়লো মনে হয় যে তার পাড়া পড়েছে কিছুর উপরে, এমন কিছুর উপরে যেটা আনএক্সপেক্টেড। তার চিৎকার কি জন্য তিনি দেখলেন যে তার যখন ঘুমটা মানে চোখটা মানে তার যখন সেন্স টাইপের আসলো যে আমি কিসের উপরে পাড়া দিলাম, মাথার উপরে পাড়া দিল, এবং চারিপাশে তার অনেকগুলো অসংখ্য মাথা, তার চারিপাশে মাথা পড়ে আছে। তিনি এক চিৎকার দিল, আম্মা আমার রুমে আসো তাড়াতাড়ি। তখন রাতে 1-1:30 বাজে। আলোতে যতটুকু আলোতে দেখা যায়, তার মা এসে লাইট জ্বালায় দেখে যে কি ব্যাপার, তুমি পড়ে আসো কেন? বলে আমি পিছলায় পড়ে গেছি, আমি আর হাঁটতে পারতেছি না। তারপরে তার মাকে বলে যে আমি এরকম দেখলাম। বলে এগুলি তোমার সব ভুল ধারণা, এগুলি তুমি বাদ দাও, তুমি এইসব চিন্তা ভাবনা করো, তুমি বাসায় থেকে যাও, পরে যাও ইউনিভার্সিটিতে। সে আরেকদিন থাকে। পরবর্তী দিনের ঘটনা, সেদিন রাতের বেলা তার ছাদের মধ্যে তিনি পরের দিন রাতের বেলা সন্ধ্যার দিকে ছাদের মধ্যে হাঁটতে একটা সময় চিন্তা করে, অভ্যাস সিগারেট খেয়ে রাতের মধ্যে ছাদের মধ্যে হাঁটতেছে। হঠাৎ করে তার মা আসে ছাদের উপরে। তার মা এসে তাকে বলে যে তুমি ছাদের মধ্যে কি করো? তার মা কখনো কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে না তাকে, তুমি ছাদের মধ্যে কি করো? বলে মা আমি হাঁটতেছি। বলে তুমি যাও, আমি একটু পরে আসবো, ভালো লাগতেছে না। বলে যে তুমি যেটা চিন্তা করতেছো কিন্তু ভালো চিন্তা না। এটা বলে তার সাথে সাথে তার মা একটা ধাক্কা দেয় তাকে, বুকের মধ্যে 2টা হাত দিয়ে ধাক্কা দেয়, একদম কর্নারে নিয়ে নিচে পড়ে যায় সে 2 তলা থেকে। এবং তার হাঁটুর মাঝখানটা পুরাটা গুঁড়া হয়ে যায়, মানে হাঁটুর হাড়টা বোনটা পুরো ব্রেক হয়ে যায়, ভেঙে যায়। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলে যে এটা ঠিক হতে অনেকদিন সময় লাগবে, এবং হাঁটতে সে প্রপারলি পারবে না। আর জিনিসটা পোড়াতে থাকে যে নিজের মা কিভাবে তাকে ধাক্কা দেয়, আর তার সাথে এরকম জিনিস কেন ঘটতেছে। তো সবাই এতক্ষণ চিন্তা করলেন ওই 26টা লাশ, সবাই এটা চিন্তা করতেছে। আমি 100% শিওর যে 26টা লাশ, নাক দিয়ে হঠাৎ করে রক্ত, বারবার একই জিনিস চিন্তা, এটা কেন আসছে। পরবর্তী সময় তার বাবা এই জিনিসটা জানতে পারে এবং বুঝতে পারে, এবং এটা তাকে একজন তাকে ইনফর্ম করে এরকম ভাবে যে তিনি যে এতদিন যেগুলি মানে দেখলো তার ফ্রেন্ডের কারণে হয়েছে, খুব ঘনিষ্ঠ ফ্রেন্ডের কারণে হয়েছে। তার ফ্রেন্ড চায় না সে ক্লাসে প্রপারলি পড়াশোনা করুক, তার ফ্রেন্ড চায় না সে প্রপারলি উঠুক, এবং যেটা চেয়েছে সেটা সে পেরেছে। 1 বছরের জন্য সাকসেসফুলি তাকে বাসায় বসিয়ে দিল। এবং 26 জন যে মারা গেছে এগুলি সব ভুয়া কথা, এরকম কিছুই ছিল না। এটা জাস্ট তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ছিল। একটা পর্যায়ে ডিস্ট্র্যাক্টে সে সফল হয়েছে এবং 1.5 বছরের জন্য বাসায় বসিয়ে দিয়েছে। এবং তার ফ্রেন্ড চাচ্ছিল না সে আর পড়াশোনা কন্টিনিউ করুক। পরে জানতে পারলো সেই ফ্রেন্ডটা প্রায় 16টা খারাপ জিন পালে, এবং সে এরকম অনেকের ক্ষতি করে চলেছেন। তো পরবর্তী সময় সে আর ওই ফ্রেন্ডের সাথে যোগাযোগ না করে ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে অনেকদিন পড়াশোনা না করেছিল। অনেক পরে 2008-এর দিকে তার পড়াশোনা শেষ করে। এটা ছিল ঘটনার